আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটা ঘটে আসামের প্রত্যন্ত একটা গ্রামে, মরিগাঁও জেলার মায়ং গ্রামে। বলা বাহুল্য এই গ্রামকে আমাদের দেশের কালো জাদু আর তন্ত্র সাধনার আঁতুর ঘর বলা যায়। ব্ল্যাক ম্যাজিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে এই জায়গাটি পরিচিত। আমি যে সময়ের কথা বলছি সেটা 1967 সাল। তখন সেখানে কালো জাদুর চলন বেশ ভালো ছিল। শোনা যায় যে এই কালো জাদু এতটাই শক্তিশালী হতো যে একটা মানুষকে পুরোপুরি নিঃস্ব করে দেওয়া থেকে শুরু করে একটা মানুষকে জন্তুতে পরিণত করে দেওয়া পর্যন্ত যেত। এই ঘটনাটা আমি একটু গল্পের মতন করে লিখলাম যাতে শুনতে ভালো লাগে। আমার দাদু হেমচন্দ্র বরাবরই কলকাতার ভবানীপুরের বাসিন্দা। তাদের একটা বিশেষ পারিবারিক ব্যবসা ছিল। সোনা গলানোর জন্য যে কেমিক্যাল লাগে সেটার অত্যন্ত লাভজনক ব্যবসা, এবং এমন ব্যবসায়ী ভারতবর্ষে খুব কম। ফলে পরিবারটা ছিল ধনী, আর দাদু অল্প বয়স থেকেই বন্ধুদের সঙ্গে নানান গুপ্ত জায়গায় যাওয়া, যে সমস্ত জায়গায় লোকজন যায় না সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে ভালোবাসতেন। সেই শখ থেকেই একবার তাঁরা ঠিক করলেন আসামের মায়ং গ্রামে যাবেন। দাদু গেছিলেন 3 বন্ধু মিলে। বাকিদের এখানে আসার সাহস কুলোয়নি। দাদুর সবচেয়ে প্রিয় বন্ধু বসন্ত, আর তাদের মধ্যে একমাত্র যে কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছে সে হলো অজিত। তাদের থাকার জায়গাটা ছিল গুহার মতো স্ট্রাকচারের একটা একতলা ছোট বাড়ি, একটা হোমস্টে। গ্রাম থেকে বেশ খানিকটা গভীরে, ঘন জঙ্গলের ভিতর, এবং সেখানে মানুষ খুব একটা যেত না। হোমস্টের আশপাশের বর্ণনাটা দিয়ে রাখা খুব দরকার, কারণ এটা নিয়ে পরে অনেক কথা আছে। হোমস্টে ঠিক ডান দিকে খানিকটা গেলে একটা পুরনো বেদির মতো জায়গা দেখা যায়। সেখানে কালো জাদু আর তন্ত্রবিদ্যার নানান প্রাচীন জিনিসপত্র ছড়ানো। বোঝা যায় যে এই গুহা জাতীয় জায়গায় আগে এসবের প্রচলন ছিল। হোমস্টের বাঁ দিক দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা দূরে গেলে একটা বিশাল বট গাছের উল্টো দিকে একটা ছোট্ট গুহা সংলগ্ন কুঁড়ে ঘর চোখে পড়ে। সেই কুঁড়ে ঘরে থাকেন একজন পুরোহিত। গ্রামের বেশিরভাগ লোকই তাঁকে চেনে না। শোনা যায় তিনি আসামের পুরনো নিবাসী নন। এই পুরোহিতকে নিয়ে নানান ভূত প্রেতের গল্পও গ্রামে চালু আছে। গ্রামে ঢোকার সময় গ্রামবাসীদের মুখে তারা এসব কথা শোনেন। প্রথম রাতে খেতে বসে এসব নিয়ে আলোচনা চলছিল তাদের। কেউই অবশ্য সেই পুরোহিতকে সচক্ষে দেখেননি এখনো। সত্যি বলতে এসে থেকেই অজিতের জায়গাটা ভালো লাগছিল না। কিরকম একটা নিঝুম শান্ত পরিবেশ। অজিতের ভয় দেখে বাকি দুজন হেসে অস্থির। এমন সময় বসন্ত একটা মন্তব্য করে বসে, এতই যদি ভয় তবে ঘুরতে এলি কেন? কোনো ভূত প্রেত আসবে না। আর এমন জায়গায় এসে জঙ্গলের মাঝখানে না থাকলে হয় নাকি? ক্যামেরায় ছবি তুলবো, ঘুরবো সারাদিন। আর শোন, বেশি কথা বললে না কোনো একটা তান্ত্রিকের কাছে বসিয়ে দিয়ে আসবো, কেমন? এই বলে বসন্ত হেসে ফেলে। নামের সঙ্গে সঙ্গে তার রূপও ঝকমকে। মাঝামাঝি গায়ের রং, সেই সময়ের বলিউড নায়কদের মতন চুল, লম্বা চওড়া চেহারা। স্বভাবের দোষ বলতে ওই অতিরিক্ত মদ্যপান আর ধনী পরিবারের একমাত্র ছেলে হওয়ায় বিলাসবহুল জীবন। তার জন্য নাকি তখন যুবতী মেয়েরা প্রায় পাগল ছিল। কিন্তু মেয়েদের প্রতি বসন্তের বিশেষ কোনো ঝোঁক ছিল না। ভাবে ভাবে কথা বলার ভঙ্গিতে একটা নায়ক সুলভ ভাব ছিল তার। সেটাতে সবাই ঘুমিয়ে পড়ার পর হোমস্টের সামনের জঙ্গল থেকে পাতার খসখসানি শব্দ ক্রমাগত আসতে থাকে। বড্ড বিরক্তিকর সেই শব্দ, যেন কোনো হিংস্র জন্তু কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাঝে মাঝে একটা গোঙানির আওয়াজও পাওয়া যায়। তারা ধরে নেয় বাইরে নিশ্চয়ই কোনো পশু নিজের কাজে ব্যস্ত, তাই কেউই বিশেষ একটা পাত্তা দেয় না। এই উপদ্রব পরের আরো 2টো রাতেও হয়, আর আওয়াজটা এতটাই বিরক্তিকর যে বারবার তাদের ঘুম ভেঙে যাচ্ছিল। 3য় রাতের কথা। সেদিন বসন্ত অতিরিক্ত মদ্যপান করেছিল। ভেতর থেকে দাদু আর অজিত তাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে নিজেরাই ঘুমিয়ে পড়ে। রাত তখন প্রায় 1টা। আবার সেই পশুর খসখসানি শব্দ। বসন্ত দেখা শিখে এসেছে, এত রাতে রোজ রোজ জ্বালিয়ে গেল, এই বলে টর্চ হাতে বেরিয়ে পড়ে। আসলে ব্যাপারটা ছিল এই যে সেই রাতে এরকম একটা বিপজ্জনক জায়গায় বসন্তর বাইরে একা থাকাটাই সেদিন হয়ে উঠেছিল তার জীবনের সবচেয়ে বড় কাল। তার উপর সে ছিল মত্ত।
কথাটা পরে দাদুকে বসন্ত নিজেই আক্ষেপ করে বলেছিল। ঘন জঙ্গলের ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে জোনাকির ফিকে আলো, আকাশে চাঁদ উঠেছে, চাঁদের আলোয় দূর থেকে বসন্ত দেখতে পেল বেশ অদ্ভুত এক ধরনের পশু সেখানে ঘোরাঘুরি করছে। কোনো একটা জিনিস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, সম্ভবত মাংস জাতীয় কিছু। কৌতূহল চেপে রাখতে না পেরে বসন্ত ঠিক করল সামনে গিয়ে দেখবে যে জন্তুটা ঠিক কি। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সে ভালো করে দেখার চেষ্টা করল। পশুটার চামড়ার রং ধবধবে সাদা, আর লোম জাতীয় কিছু একটা জন্তুটার মাথা থেকে পুরো গা ঢেকে রেখেছে। লোমের রং ফিকে বাদামি। জন্তুটা চার পায়ে বসে আছে। একটা পচা মাংসের বিশ্রী গন্ধ নাকে এলো বসন্তের। কৌতূহলবশত বসন্ত সেই লোম জাতীয় জিনিসটায় একটুখানি হাত দেয়, আর ঠিক সেই মুহূর্তে প্রাণীটা পিছনে ফিরে তাকায়। বসন্তের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। এটা কোনো প্রাণী নয়, সম্ভবত 11-12 বছরের একটা মেয়ে, কিন্তু পুরোপুরি বিবস্ত্র, আর আচার আচরণ একটা বন্য প্রাণীর মতো। মেয়েটার দুপাশে দিয়ে দুটো লম্বা দাঁত বেরিয়ে আছে, তাদের রক্ত আর ছেঁড়া মাংসটা লেগে আছে। চোখের মধ্যে একটা হিংস্র ভাব, সারা গায়ে মাটি আর ময়লার প্রলেপ মাখানো, চুলগুলো যেন জটা পাকিয়ে গেছে। বসন্তকে দেখে মেয়েটা আরো জোরে গর্জাতে শুরু করলো, ঠিক যেমন কোনো প্রাণী মানুষ দেখলে ভয় পায়। বসন্ত ঘুরে যেতে যাবে এমন সময় তার পায়ে মেয়েটার দাঁতের গভীর কামড় বসিয়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করে ওঠে বসন্ত, আর সেই সুযোগেই মেয়েটা হামাগুড়ি দিয়ে দু হাতে ভর দিয়ে পা মুড়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। চিৎকার শুনে দাদু আর অজিত ছুটে আসে, বসন্তকে ধরে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। প্রায় 2 ঘন্টা পর বসন্তের মদের ঘোর কাটে। তখন একটা অজানা দুঃখ আর অনুতাপ তাকে চেপে ধরে। কিন্তু বসন্ত একমাত্র মনে মনে জানে যে সে নেশার ঘরে ভুল দেখেনি। স্পষ্ট দেখেছে যে ওটা একটা মেয়ে ছিল, আর সে ওই মেয়েটাকে স্পর্শ করেছে। বসন্ত বলে, আরে ওটা মেয়েই ছিল। আমার এটা ভেবেই খারাপ লাগছে যে আমি ওই মেয়েটাকে ছুঁয়েছি। ভাবনা, যদি ছবি তুলে নিতাম, আমার তো ক্যামেরাও ছিল একটা, তাহলে কি হতো? দাদু পরে বলেছিলেন যে মেয়েটাকে ওরকম অনাবৃত অবস্থায় দেখে আর ছুঁয়ে বসন্ত আসলে খুবই অনুশোচনা করছিল। আসলে বসন্ত ওরকম ছেলেই ছিল না, মেয়েদের এমন চোখে সে কোনোদিনও দেখেনি। এই দিক থেকে তার মতন ভালো ছেলে হয় না। কিন্তু সেই রাত থেকেই অদ্ভুতভাবে আর সেই প্রাণীটিকে দেখা গেল না, প্রায় সপ্তাহখানেক। আর বসন্তের মনে অনুশোচনা যেন পাহাড় প্রমাণ হয়ে ওঠে। রাস্তায় যেতে যেতেও ওর চোখ শুধু সেই প্রাণীটিকেই খুঁজত। যে জঙ্গলে তাদের হোমস্টে ছিল সেখানে বিশেষ মানুষজন যেত না, তবে সেই বেদির কাছে যেখানে একটা দেবী মূর্তি ছিল, কখনো কখনো খুব কম সংখ্যক মানুষ আসত প্রণাম করতে। একদিন বিকেলবেলা বসন্ত জঙ্গলে ঘুরতে ঘুরতে আনমনে সেই রাতের অপরাধের কথা ভাবছিল। এমন সময় দূর থেকে একটা নূপুরের মৃদু শব্দ ভেসে আসে। শব্দটা সাধারণ ছিল না, খুব জোরে কোনো আওয়াজ হলে যেমন বুকে ধাক্কা লাগে, এই নূপুরের আওয়াজটাও ঠিক তেমন ভাবেই বসন্তের বুকে লাগছিল, যেন কাউকে ডাকছে। গোধূলি বেলা বসন্ত দেখল জঙ্গলের অনেকটা দূরে ব্রহ্মপুত্র নদীর তীরে কেউ একজন হেঁটে চলেছে, এক নারী। সেই নূপুরের আওয়াজে মুগ্ধ হয়ে বসন্ত এগিয়ে চলে। ব্রহ্মপুত্রের তীরে যখন সে পৌঁছয়, তার নজরে আসে এক 21 বছরের তরুণী। এমন রূপ সে আগে কখনো দেখেনি। ঘন লম্বা কালো চুল, ফর্সা গায়ের রং, মুখটা যেন কোনো মৃৎশিল্পী যত্ন করে গড়ে দিয়েছে। চোখ দুটো সবুজ আর নীলের মিশ্রণ। কিন্তু আশ্চর্য, বসন্ত এই অপরূপ রূপে সেভাবে আকৃষ্ট হলো না। সে শুধু খুঁজে বেড়াচ্ছিল সেই বন্য মেয়েটিকে। তাই সে ঠিক করলো এই তরুণীকে জিজ্ঞাসা করবে। শুনছেন, আমার নাম বসন্ত। আসলে আমি বন্ধুদের সঙ্গে এখানে বেড়াতে এসেছিলাম, কিন্তু এই গ্রামে একজনের সঙ্গে আমি একটা খুব বড় অপরাধ করে ফেলেছি, যার জন্য আমি নিজেকে প্রতিদিন দোষ দিই। আসলে ক্ষমা না চাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না, অথচ তার দেখাও পাচ্ছি না। জানেন, আমি যদি আপনাকে তার রূপের বর্ণনা দিই, আপনি বলতে পারবেন সে কি?
তরুণীর কণ্ঠ যেন বিনার মিষ্টি সুরে বেজে উঠল। বলল, আমাকে যেতে হবে। এই বলেই নদীর তীর বেয়ে সে ছুটে চলে গেল। তার পা দুটো যেন হাওয়ায় ভেসে চলে গেল। বসন্তের একটু আশা জেগেছিল, কিন্তু কথা বলার আগেই সে চলে গেল। পরের দিন রাতে বন্ধুরা আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করছিল। এমন সময় দারোয়ান এসে খবর দিল বসন্তবাবুকে কেউ ডাকছে, কোনো মেয়ে মানুষ। বাকি বন্ধুরা ঠাট্টা শুরু করলো, বাবা এ কদিন হলো এসেছিস, এর মধ্যে মেয়ে মানুষ? হ্যাঁ, তুই কি খেল দেখাচ্ছিস রে? বাইরে বেরিয়ে বসন্ত দেখলো সেই মেয়ে ব্রহ্মপুত্রের তীরে যার সঙ্গে দেখা হয়েছিল। মেয়েটি বলল, সেদিন একটু তাড়া ছিল বলে আপনার সঙ্গে কথা বলতে পারিনি। কার কথা যেন জিজ্ঞাসা করবেন বলছিলেন? এক এক করে সেই রাতের সমস্ত কথা বসন্ত মেয়েটাকে বলল যে এই কাজ সে নেশাগ্রস্ত অবস্থায় করেছে, জ্ঞানও তো কোনোদিনও এমন কাজ করতে পারে না। বলল, বিশ্বাস করুন আমি না সত্যি অনুতপ্ত। আপনি এ বিষয়ে কিছু একটা করলে ভালো হতো, কারণ আপনি তো এখানকারই বাসিন্দা। সমস্ত কথা শুনে মেয়েটা বলল, আমি তাকে খুব ভালোভাবেই চিনি। ঠিক আছে, আপনার সমস্ত কথা আমি তাকে বলে দেবো, আপনি দুশ্চিন্তা করবেন না। সেদিনকে তো নিজের নাম আর পরিচয় দিলেন, আমারটা তো জিজ্ঞাসা করলেন না। এই বলে মেয়েটা আবার হাসতে শুরু করলো। বসন্ত বলল, শুনে বড় খুশি হলাম, ভুল হয়ে গেছে, আপনার নাম কি বলুন তো? মেয়েটা বলল, আমি চন্দ্রায়ণী, এই গ্রামেই থাকি। আপনাদের আগেও দেখেছি এখানে আসতে, কিন্তু সাহস করে আর কি কথা বলতে যাওয়া হয়নি। এই কথাটা বলতেই তার নীলচে সবুজ রঙের চোখটা জলজল করে ওঠে। নামটা শুনে বসন্তের মুখ থেকে যেন আর কোনো কথা সরছে না। এই নাম তার হৃদয়ের এক গভীর জায়গায় অবস্থান করে আছে। এই নামটার প্রতি বসন্তর একটা বিশেষ দুর্বলতা আছে। বসন্তের সঙ্গে কথা বলতে গিয়ে মেয়েটাও যেন লজ্জায় মরে যাচ্ছিল। এই জায়গায় এসে দাদু ঘটনাটা একটু থামিয়ে বসন্তের অতীতটা বললেন, যেটা বসন্ত নিজেই তাকে অনেকবার বলেছিল, কারণ দুজনে ছিল প্রাণের বন্ধু। তখন নকশাল আন্দোলনের একটা বৃহত্তর সময়। কলকাতার প্রায় আন্দোলনের ফলে রাস্তাঘাটে নানান দুর্ঘটনা ঘটত। সেরকমই একটা বম ব্লাস্টে বসন্তের প্রেমিকার মৃত্যু হয়, যে ঝামেলা চলাকালীন রাস্তাতেই ছিল। তার এই প্রেমিকার নাম ছিল চন্দ্রায়ণী। বসন্তের কাছে বিষয়টা আরো বেশি দুঃখের, কারণ বসন্ত নিজে একজন নকশাল ছিল এবং সেই দিনের দুর্ঘটনার সঙ্গে সে জড়িয়েছিল। এটা ভাবলেই তার খারাপ লাগে যে তার জন্যই সেদিন তার সবচেয়ে প্রিয়জনের মৃত্যু হয়। সেদিনের পর থেকেই এই নামটা তার কাছে একটা গভীর ক্ষত হয়ে আছে। সে দুর্ঘটনার পর থেকে বসন্ত এসব কাজকর্ম থেকে খানিকটা বিরত। আর একটা কথা বলে রাখা প্রয়োজন, বসন্ত কিন্তু নাস্তিক মানুষ ছিল। তার এই গ্রামের চন্দ্রায়ণী নামের মেয়েটি যখন তার মৃত প্রেমিকার নাম বহন করে এলো, বসন্তের মনের ভিতরটা নড়ে উঠল। এবার আমি যা বলবো গৌরব দাস, সেটা দাদুরা সেই সময় জানতেন না। অনেক বছর পরে যখন আমার দাদু এই ঘটনার শেষ মানুষটিকে খুঁজে বের করার চেষ্টা করেছিলেন আর গ্রামের নানান সূত্র জোড়া দিয়েছিলেন, তখন এই পুরো ভেতরের ব্যাপারটা পরিষ্কার হয়। আর সবচেয়ে বেশি জেনেছিলেন সেই মেয়েটির মুখ থেকে, যার আসল পরিচয় শেষে পাবে। আমি সেই জোড়া দেওয়া সত্যটাই এখানে সাজিয়ে বলছি, নইলে ঘটনাটা মাঝপথে অসম্পূর্ণ থেকে যায়। সেই কুঁড়ে ঘরের পুরোহিত মোটেই একজন ভালো বা নিরাপদ মানুষ ছিলেন না। নিজের গুরুকে এক প্রকার অন্যায়ভাবে কালো জাদুবিদ্যায় পরাস্ত করে এই ঘরবাড়ি, গুহা আর নানাবিধ শক্তি তিনি দখল করেছিলেন। তন্ত্র সাধনার কাজে নানান ধরনের জীবজন্তু আর এন্টিটি তিনি পুষে রাখতেন। চন্দ্রায়ণী নামের যে তরুণীকে বসন্ত ব্রহ্মপুত্রের তীরে দেখেছিল, সে আসলে এই পুরোহিতেরই একরকম শিষ্যা বলা যেতে পারে। তাকে পুরোহিত ছোট থেকেই কালো জাদু আর তন্ত্র সাধনার নানান শিক্ষায় সক্ষম করে, আর পুরোহিত তাকে নিজের পোষ্যর মতো দেখত। কিন্তু সবকিছুর পিছনে লুকিয়েছিল তার নিজের স্বার্থ। চন্দ্রায়ণীকে দিয়ে সে নানান শক্তি অর্জন করে এবং চায় সর্বে সর্বা হতে। প্রথম রাতে বসন্ত যে পশু জাতীয় মেয়েটাকে দেখেছিল, সেও এই পুরোহিতেরই পোষ্য। তন্ত্র সাধনায় নাকি এরকম অনেক জীবজন্তু কিংবা অদ্ভুত প্রাণ পুষে রাখা যায়। বোঝাই যাচ্ছে কোনো গোপন সূত্র পাওয়ার ফলে এক নবজাতক শিশুকন্যাকে চুরি করে এনে ছোট থেকেই পশুর মতো প্রতিপালন করে রেখেছিলেন এই পুরোহিত। আজ সেই মেয়েটি বড় হয়ে এমন এক অদ্ভুত জীবে পরিণত হয়েছে।
এই সমস্ত পশু পাখি, সেই বন্য মেয়েটি সবই ছিল তার তন্ত্র সাধনার শক্তি অর্জনের উপকরণ। প্রথম রাতে বসন্তের পায়ে সেই বন্য মেয়েটি যে কামড় বসিয়েছিল, সেটা নিছক ভয় থেকে নয়। আসলে সেদিন ওই মেয়েটির শরীরে পুরোহিত খুব শক্তিশালী এক মোহিনী নামক প্রেতাত্মাকে সদ্য মুক্তি দিয়ে ভর করিয়েছিলেন। যেহেতু এই ধরনের প্রেত স্বাধীনভাবে বিরাজ করতে পারে না, তাই তার একটা শরীর দরকার পড়ে। সেদিন পশু জাতীয় মেয়েটির শরীরেই বন্দী করে রাখা হয়েছিল সেই মোহিনীকে, কারণ পুরোহিত জানতেন এই মোহিনী একবার তুষ্ট হলে তাকে আরো শক্তিশালী হওয়ার পথ দেখিয়ে দেবে। এই মনস্কামনা পূরণের জন্যই পুরোহিত ব্যাকুল ছিলেন। যে করেই হোক মোহিনীকে তার ইচ্ছে মতো বস্তু তুলে দিতে হবে। একদিন রাতে সেই পশু জাতীয় মেয়ের শরীরের ভেতর থেকেই মোহিনী পুরোহিতের সঙ্গে কথা বলে। শোন, ওই দিন গাছের আড়ালে যে ছেলেটা আমার পেছনে দাঁড়িয়েছিল, তাকে আমার ভারী ভালো লেগেছে। তোর কাছে অন্য কিছু চাই না, বরং ওই ছেলেকে আমার হাতে তুলে দে। একবার যদি আমি ওকে নিজের কাছে পেয়ে যাই, তাহলে তোকে এমন জায়গায় পৌঁছে দেব যে এই প্রেতেদের জগতে তুই অমরত্ব লাভ করতে পারবি। পাশে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল চন্দ্রায়ণী। যদিও এতদিন পুরোহিতের সমস্ত ক্রিয়াকর্মে সে অংশ নিয়েছে, কিন্তু আজ যেন তার মনটা সায় দিচ্ছিল না। কয়েকটা কথাতেই বুঝেছিল যে ওই বসন্ত নামের ছেলেটির কথা হচ্ছে, যে ছেলেটা মোটেই খারাপ নয়। পুরোহিত মোহিনীকে বলে, মোহিনী, তুমি যা বলবে তাই হবে। যদি ওই ছেলেকে পেলে তুমি আমাকে এত বড় বরদান করতে পারো, তবে আমি নিশ্চয়ই তার ব্যবস্থা করব। সেদিন যে কামড় বসিয়েছিলে, তোমার দাঁতে লেগে থাকা বসন্তের সেই রক্ত থেকেই আমি ওর সমস্ত দুর্বলতা ধরে ফেলেছি। এখন সেই দিক দিয়েই ওকে বশ করে আনতে পারলে আমাদের কাজ শেষ। পুরোহিত এবার চন্দ্রায়ণীকে উদ্দেশ্য করে বলে, মোহিনী, তুমি চন্দ্রায়ণীর মধ্যে দিয়েই বসন্তকে বশ করার কাজে লেগে পড়ো, কারণ ওর রূপ আছে। তবে চেষ্টা করো বসন্তের দুর্বলতাটাকে কাজে লাগাবার। চন্দ্রায়ণী আর কিছু বলল না, সোজা নিজের ঘরে ঢুকে গেল। তার ঘরটা একটু অন্যরকম, খানিকটা খাঁচার মতো। আয়নার দিকে তাকিয়ে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আজকে তার মন কিছুতেই সায় দিচ্ছিল না কাজ করতে। এখানে চন্দ্রায়ণীর নিজের একটা যন্ত্রণা ছিল। তার জন্মের পরেই তার হাতে আর পায়ে কালো একরকম মূল্যবান পাথর দিয়ে সুন্দর হাড় পরিয়ে রাখা হয়েছিল, যেটা লোকচক্ষে গয়না হলেও আসলে একরকমের মন্ত্রপুত শিকল। অর্থাৎ এই অভাগী মেয়েটার নিজের কুঁড়ে ঘর, গুহা, সামনে নদী আর তলার বেদি, এই চারটে জায়গা ছাড়া আর কোথাও যাওয়া নিষেধ। অন্য কোথাও যেতে চাইলেই এই শিকল তার গলায়, হাতে আর পায়ে চেপে ধরে। হাজারবার চেষ্টা করেও সে কোনোদিন এখান থেকে বেরোতে পারেনি। এদিকে বসন্তরা এসব কিছুই জানতো না। সে রাতে বন্ধুরা আড্ডা দিচ্ছে, বসন্ত বাইরে বারান্দায় দাঁড়িয়ে। হঠাৎ করে নিচের তলায় সে বেদির দিকে তার চোখ যায়। ঘন অন্ধকার, তবু হালকা জ্যোৎস্নায় বসন্ত যতটুকু দেখতে পারল, বুঝলো এই গ্রামেরই চন্দ্রায়ণী পুজো দিতে এসেছে। এত রাতে এমন পুজো হয় বসন্ত তা জানতো না। নাস্তিক হওয়ায় দেবীকে কেমন দেখতে সেটাও কখনো জানতে চায়নি। চন্দ্রায়ণী তার দিকে তাকিয়ে হাতছানি দিয়ে একবার ডাকে। খুব সন্তর্পণে বসন্ত নিচে নেমে আসে। চন্দ্রায়ণী বলে, আপনারা দেখে দেখে আর বেড়াতে আসার জায়গা খুঁজে পেলেন না, শেষে এমন একটা ভুতুড়ি জায়গায় আসতে হলো। বসন্ত বলল, আমরা আসলে একটু রোমাঞ্চকর ব্যাপার পছন্দ করি আর কি। ওই সবার মতো তীর্থস্থান, পাহাড় অথবা মরুভূমি এসব আমাদের লক্ষ্য নয়। মেয়েটি বলল, তা বলে মায়াং আসতে হলো? এই জায়গাটা যে খুব বিপজ্জনক। বসন্ত জিজ্ঞাসা করে, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? বিপজ্জনক যখন। মেয়েটি বলল, দেখলেন না এই পুজো দিলাম, তাই একটু প্রসাদ দিতে এসেছিলাম। দেখলাম আপনি দাঁড়িয়ে আছেন, তাই ভাবলাম ডাকি। হাতের প্রসাদটা শুকনো সাবুদানার মতো, কিছু একটা ভেজা ভেজা। একটু অবাক হলো বসন্ত। সাবুদানা প্রসাদ এই প্রথম দেখলো, তবু সম্মান দিয়ে সেদিন খেয়ে নিল। বসন্ত খেয়াল করেছিল তার হাতের আর গলার কালো পাথরের গয়নাগুলো, সেগুলো বেশ চকচক করছিল। পরের দিন সকালে সব বন্ধুরা একসঙ্গে বেড়াতে বেরোবে, এমন সময় অজিত কথা বলে ওঠে, রে কদিন বেড়াতে এসে অমনি প্রেমিকা জুটি নিলি? সেদিনকে তাহলে এই মেয়ে মানুষটার কথাই দারোয়ান বলছিল না? কালকে রাতেও দেখলাম তলায় বসে গল্প করছিলি। তা আমাদের সঙ্গে আলাপটাও করাবি না? অবশ্য আলাপ কেন করাবি? বসন্ত ইতস্তত হয়ে ওঠে। ও ভাবেনি কেউ এভাবে সবটা দেখে ফেলবে।
বসন্তের এগুলো ভালো লাগে না, ঠিক করে যে পরের বার মেয়েটাকে বলে দেবে আসতে না। জেনে বুঝেই চ্যালেঞ্জ দিল অজিতকে। ও আচ্ছা, তুই খুব দেখেছিস, বল তা বল তো কেমন দেখতে ছিল ওকে। কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটল। অজিত যে বর্ণনা দিল তার সঙ্গে বসন্তের আগের রাতে বসে থাকা সেই মেয়েটার কোনো বর্ণনাই মিলল না। অজিতের বর্ণনা অনুযায়ী আগের দিন বসন্তের সঙ্গে যে মেয়েটা বসেছিল তার বয়স ওই 21 বছরের কম তো হবে না, বরং বেশি হবে। সুন্দর করে পরা শাড়ি, নানান দীর্ঘ গয়না তার গায়ে, আর চুলটা সুন্দর করে খোপা হিসেবে বাঁধা। কিন্তু বসন্ত খুব ভালোভাবেই জানে যে কালকে চন্দ্রায়ণী কোনো মতেই এমন সাজে আসেনি। সাধারণ এক গ্রাম্য মেয়ের সাজেই এসেছিল তার কাছে। অজিত কেন এরকম বর্ণনা দিল ও বুঝতে পারল না। তবে একটা জিনিস মানতে হবে, প্রথম দিন চন্দ্রায়ণীর সঙ্গে যেভাবে বসন্ত কথা বলেছিল সেই চন্দ্রায়ণীকে আগের দিন রাতে মোটেই সেরকম লাগেনি। একটা মায়াবী ভাব লক্ষ্য করা যাচ্ছিল তার মধ্যে। পরের দিন রাত চন্দ্রায়ণী জানে যে আজ রাতে তার মধ্যে দিয়ে মোহিনী আবার বসন্তকে বশ করার প্রক্রিয়া চালাবে। কিন্তু একটা অন্যরকম অনুভূতি হচ্ছে চন্দ্রায়ণীর মধ্যে। সোজা কথায় বসন্তকে তার ভালো লাগছে। সে কোনোভাবেই চায় না বসন্তের ক্ষতি হোক। তাই আজকের রাতে সে ঠিক করে মোহিনী তাকে ভর করার আগেই সে গিয়ে বসন্তকে সতর্ক করে আসবে। রাত তখন প্রায় 11:30। চন্দ্রায়ণী চুপি চুপি বেদির কাছে এসে দাঁড়ায়। আজ পুজো দিতে আসেনি, হাত খালি, উদ্বিগ্ন চেহারা। অজিত তখন জানালার ধারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। চন্দ্রায়ণীকে দেখে সেই বসন্তকে ডাক দেয়। বসন্ত নিচে নামে আসে এবং আসতেই রেগে যায় আর বলে যে, কি বলুন তো ব্যাপারটা, আগের দিনই আসলেন আবার আজকে আসলেন, বন্ধুরা খারাপ ভাবছে। বলছি কদিন বেড়াতে এসেছি, শরীরটাও ভালো নেই, ঝিমঝিম করছে, আপনি চলে যান। মেয়েটা বলে, আসলে আমি আপনাকে সতর্ক করতে এসেছিলাম, আমার বেশি সময় নেই দাঁড়াবার। আমি শুধু এটুকু বলতে চাই যে এরপর আমি আবার এলে আপনি আর আমার সঙ্গে কথা বলতে আসবেন না, কারণ তখন আমার নিজের মধ্যে আর আমি থাকবো না। আপনার উপর এক মায়াজাল করা হচ্ছে, আর কাজটা আমাকে দিয়েই করানো হচ্ছে। আমার মোটেই ইচ্ছে করছে না যে আপনার প্রাণটা এভাবে চলে যাক। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান। উদ্বিগ্ন হয়ে কথাগুলো বলে চন্দ্রায়ণী ভুলবশত নিজের নির্দিষ্ট গণ্ডির বাইরে পা রেখে ফেলে। সঙ্গে সঙ্গে তার গলায় পড়ানো সেই শিকল এতটাই চেপে ধরে যে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। যন্ত্রণায় সে দ্রুত গণ্ডির ভিতর সরে আসে। বসন্ত এটা দেখে বড় অবাক হয়। মেয়েটা বসন্তকে বলে ব্যস্ত না হতে। এমন সময় পিছন থেকে একটা হরিণকে ছুটে আসতে দেখে বসন্ত। সে একটু খুশি হয়, হরিণটাকে আদর করতে এগোয়, কিন্তু চন্দ্রায়ণী দূর থেকেই সেই হরিণটাকে দেখে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করে। সে বুঝতে পারে এই হরিণ পুরোহিতের বাড়ি থেকেই এসেছে, অর্থাৎ এটাও পুরোহিতের পোষ্য, যাতে সে চন্দ্রায়ণীর গতিবিধির উপর সম্পূর্ণ নজর রাখতে পারে এবং পুরোহিতকে খবর দিতে পারে। দুর্ভাগ্যবশত বসন্ত চন্দ্রায়ণীর কোনো কথাই কানে নেয় না। উপরে এসে বাকি দুজনকে বলে যে মেয়েটার মাথা ব্যথা ঠিক আছে বলে মনে হয় না, নিজেই বলছে আমি ডাকতে এলে আপনি নামবেন না। কি যে বলে, উল্টো পাল্টা সব কথা বলে গেল। বললো আমার উপর নাকি কিসব মায়াজাল টায়াজাল করা হয়েছে। দাদুরা ততদিনে লক্ষ্য করেছিল যে বসন্তের মন খুব একটা তাদের দিকে নেই, কেমন যেন ঘোরালো হয়ে আছে। একদিন দাদু আর অজিত ঠিক করে রাত বিরেতে চন্দ্রায়ণী যে বেদিতে রোজ পুজো দেয় বলে বসন্ত দাবি করে সেই দেবী মূর্তিটা একবার ভালো করে দেখে আসবে। এবার দুজনে গিয়ে তো রীতিমতো অবাক। এমন দেবী মূর্তি তারা এর আগে কখনো দেখেনি। দারোয়ানের মুখে শুনেছিল এটা নাকি কোনো পার্বতীর মূর্তি, কিন্তু এমন রূপ সাধারণ গৃহে পুজো হয় না। এই রূপের পুজো হয়তো তান্ত্রিকদের। চোখ মুখের আকার দেখলে রীতিমতো ভয় লাগে। মূর্তিটার পা পর্যন্ত একটা লম্বা জিভ, চোখগুলো টকটকে লাল, জটার একটা পেঁচানো স্পাইরাল শেপ, কোমরটা ঢেউ খেলানো, দুটো হাত কোমরের উপর বসানো, আর আরো দুটো হাত দিয়ে দেখানো হচ্ছে যে হৃদয়ের উপর ছুরি বসানো, পরনে লাল শাড়ি। আর প্রসাদ হিসেবে যা দেওয়া হয়েছে সেগুলো দেখে খাদ্য বলে মনে হয় না। ভাঙা চিরুনি, টুকরো করা কাঁচ, কাকের পালক, হাড়ের গুঁড়ো, সাপের খোলস আর বাদুড়ের পাখনা। পাশে ছোট্ট একটা পাথরের বাটিতে গুঁড়ো করা অন্য কিছু একটার সঙ্গে কিছু সাবুদানাও রয়েছে। এই সাবুদানাই তাহলে বসন্ত প্রসাদ হিসেবে খেয়েছিল। দাদুর মনটা কু ডাকল
কাটলো। সেদিন দুপুরে বসন্ত যখন একটু বিশ্রাম নিচ্ছিল, দাদু আর অজিত ঠিক করলো এই রহস্যময় মেয়েটার ব্যাপারে খোঁজ নেবে। কারণ বসন্তের ব্যবহার খুব একটা ঠিক লাগছিল না। বসন্ত দাদুদের সঙ্গে খুব একটা বেশি কথা বলছিল না, সবসময় কিছু একটা ভাবনার মধ্যেই থাকতো। এই ট্রিপটার মধ্যে বসন্তের যেন আর কোনো উপস্থিতি নেই। দারোয়ানের কাছে জানতে পারলো এই মেয়েটা পুরোহিতের কুঁড়ে ঘরে থাকে। বিলম্ব না করে তারা চলে যায়। কুঁড়ে ঘরের সামনে গিয়ে তারা বেশ অবাক। মাটিতে একটা অজানা আকারের ছক কাটা, আর সেই ছকের মাঝখানে প্রদীপ। অনেক পশু পাখি বাঁধা রয়েছে আশেপাশে, সবাই পোষ্য। কুঁড়ে ঘরে দুবার ডাকতে পিছন থেকে একটা মেয়ে সাড়া দেয়, সামনে এসে দাঁড়ায়। এই হলো সেই চন্দ্রায়ণী। বলল, আপনাদের তো ঠিক চিনলাম না, আপনারা কারা, কাকে চাই? দাদু বলল, আমাদের তুমি না চিনলেও আমরা তোমাকে চিনি। তোমার নাম চন্দ্রায়ণী, তাই তো? এই পুরোহিতেরই কেউ হও। তোমাকে আমরা আমাদের বন্ধু বসন্তের সঙ্গে কথা বলতে দেখেছি, আমরা তারই বন্ধু আর কি। তবে একটা কথা বলবো যে তুমি যদি কোনো মোহ বা মায়াজাল করার চেষ্টা করো সেটা করো না, কারণ আমাদের বন্ধুর সঙ্গে আশা করি তোমার কোনো শত্রুতা নেই। মেয়েটা একটু থেমে গিয়ে বলল, এসছেনই যখন তাহলে শুনুন, আমার নাম আসলে চন্দ্রায়ণী নয়, আমার নাম আসলে মায়া। আপনাদের বন্ধুকে বশীভূত করব বলে আমার নাম আপনাদের বন্ধুর মৃত প্রেমিকার নামে তার কাছে বলা হয়েছে। আর আমি নিজেও স্বেচ্ছায় সবকিছু করছি না। আপনাদের বন্ধুর কোনো ক্ষতি হোক সেটা আমি চাইও না। আমার তাকে ভারী ভালো লাগে, কিন্তু ঘরের বাইরে আছি বলে বলতে পারছি, এই যে পশুগুলো দেখছেন এরা সব বোঝে। এদের সামনে আমি যদি সবটা বলি তাহলে আমারও সর্বনাশ। আপনারা ওকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। দাদু খেয়াল করলেন বসন্তের চলে যাওয়ার কথা যতবার মায়া বলছে ততবার যেন তার কাছ থেকে একটা প্রিয় জিনিস চলে যাচ্ছে, এমন কষ্ট তার মুখে ফুটে উঠছে। মায়ারও যে ইচ্ছে করে বাকি মেয়েগুলোর মতো সংসার করতে, ভালোবাসার কাউকে পেতে, সেটা দাদু সেদিনই আজ করেছিলেন। এদিকে বসন্ত ততদিনে মোহিনীর দ্বারা বশীভূত হয়ে গেছে। সে শুধুই এখন স্বপ্ন পায়, একরকম স্লিপ প্যারালাইসিসের মতো। কখনো স্বপ্ন পায় গভীর জঙ্গলে তাকে ঘিরে বন্ধ করে রাখা হয়েছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। কখনো স্বপ্ন দেখে জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে তার হাত, পা আর শরীরের অন্যান্য অঙ্গগুলো আস্তে আস্তে পেঁচিয়ে অন্য এক প্রাণীতে পরিণত হচ্ছে। আবার কখনো দেখে আয়নায় নিজের প্রতিবিম্ব নিজের হৃদয় থেকে বুক বের করে আনছে, ঠিক যেমন সেই বটতলার দেবী মূর্তি। এই সমস্ত স্বপ্নের মধ্যে কিন্তু তার প্রেমিকা চন্দ্রায়ণী ঠিকই থাকে। মোহিনীর এমনই চাল, বসন্তকে এমন বশ করে যে এখন বসন্তের মনে প্রাণে একটা উন্মাদনা জেগে উঠেছে তাকে কাছে পাওয়ার। আমি আগেই বলেছি গৌরবদা, বসন্তকে এই অবস্থায় দেখে দাদুরা প্রাণপণে চেষ্টা করেছিলেন তাকে এখান থেকে নিয়ে যেতে। দাদু ঠিক করলো বসন্তকে চেপে ধরে সমস্ত কথা জিজ্ঞাসা করবে, কিন্তু বসন্তের যেন কোনো ইচ্ছাই নেই এখান থেকে যাওয়ার। দাদু বলল যে, বসন্ত, তুই যেদিন আমাদের ওই মেয়েটার নাম বলেছিলিস, আমরা গ্রামের কিছু বাসিন্দার থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু চন্দ্রায়ণী নামের তো কোনো মেয়ে গ্রামে নেই। আর ওই যে দেবী মূর্তিটা, ওটাকে কেউ সেভাবে পুজো করে না, অথচ তুই বলছিস ওই মেয়েটা নাকি রোজ পুজো করে। ব্যাপারটা একটু অদ্ভুত না? কিন্তু বসন্ত কোনো কথা শোনে না। দাদু কিন্তু ওই মেয়েটির সঙ্গে দেখা করার কোনো বিষয় বসন্তকে বলে না। হেমচন্দ্র শেষে দৃঢ়ভাবে বলে, আর কোনো কথা আমি শুনছি না, কালকেই আমরা রওনা হব। রেলের একটু ঝামেলার জন্য আজ টিকিট পাওয়া যাচ্ছে না, নইলে আজই বেরিয়ে যেতাম। আর তুই শোন, তুই আজ রাত থেকে রাত্রিবেলা একা নিচে নামবি না। মায়াগ্রামে তাদের শেষ রাত। রাত তখন কত ঠিক মনে নেই, বাকি দুজন ঘুমিয়ে পড়েছে, বসন্ত প্রায় আচ্ছন্ন। এমন সময় আবার সেই পুরনো ঈগলের ডাকের মতো একটা মিষ্টি কণ্ঠস্বর তাকে নিচে ডেকে নেয়। আওয়াজটা শোনা মাত্রই বসন্তের বুকে যেন লাউড স্পিকার বাজে। নিচে গিয়ে এক অবিশ্বাস্য দৃশ্য দেখল বসন্ত। এই যে তার জীবনের প্রেম চন্দ্রায়ণী, তার প্রেমিকা। রাতের আধারে চাঁদের আলোতে চন্দ্রায়ণীকে দেখতে লাগছে ঠিক সেদিন অজিত যেমন বর্ণনা দিয়েছিল তেমন। ঝলমলে রঙের একটা শাড়ি, এলো করে পরা, একাধিক গয়না, খোপা করে চুলটা বাঁধা, ঠিক যেমন তার মৃত প্রেমিকা চন্দ্রায়ণী সাজতে ভালোবাসত যখন সে জীবিত ছিল। চন্দ্রায়ণী বসন্তকে বলে,
তুমি আমাকে উপেক্ষা করছিলে? জানো না বসন্ত, আজকে কতদিন পর আমাদের দেখা। তুমি আমার কাছে আসতে চাইছো না? আমি কি করেছিলাম বলো? বলো, বলো আমায়, তুমি কি আসবে না আমার কাছে? আমারও যে শান্তি নেই বসন্ত তোমাকে ছাড়া। তোমাকে আমি নিজের কাছে পেতে চাই আবার, তবে এবার চিরদিনের মতো। কণ্ঠস্বরটাও তার মৃত প্রেমিকারই। নিজের কানকে আর চোখকে বিশ্বাস করতে পারছিল না বসন্ত। ধীরে ধীরে সে এগিয়ে এসে বসন্তের চোখের উপর একবার হাত বোলায়, তারপর হাতটা বসন্তের বুকের উপর রাখে। বুকে হাতটা রাখা মাত্র বসন্তের বুকটা খুব জোরে ব্যথা করে ওঠে, মাথাটা বন বন করে ঘুরে যায়। চন্দ্রায়ণী তারপর হাতটা বসন্তের গলার নলির উপর রাখে, আঙুলটা দু একবার নাচিয়ে ছোঁয়ায়। বসন্ত মুহূর্তে বলে ওঠে, গুহায় চলো। তার ঠোঁট তখন নীলচে সবুজ হয়ে গেছে। বসন্ত এখন আর নিজের মধ্যে নেই। দুজনে গুহার ভেতরে ঢোকে। মাকড়সার জালে ভর্তি চারিদিক। বিষাক্ত কিছু মাকড়সা ঘোরাঘুরি করছে, অতি প্রাচীনকালে ব্যবহৃত কিছু তন্ত্র সাধনার জিনিস। গুহার দেওয়াল ভর্তি নানা রকম চিহ্ন, কালো জাদু, তন্ত্র সাধনা কিংবা আসামে কিছু আদিবাসী সম্প্রদায়ের পুজোর টোটেম। সেগুলোর দিকে তাকাতেই একটা সবুজ আলো বেরিয়ে আসতে থাকে। সবগুলোর মধ্যে থেকে যেন সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। হাওয়ায় ভেসে আসছিল একাধিক কণ্ঠস্বর, যারা মন্ত্র পড়ছে। তারপর বসন্তের চোখের সামনে সব ধোঁয়াটে। পরের দিন সকালে বসন্ত নিজেকে আবিষ্কার করে জঙ্গলের সেই গুহার সামনে। তার মনে আছে যে একটা কেউ এসেছিল। উঠে বসতে কি লক্ষ্য করে তার জামার সামনের বোতাম খোলা, বুকের উপর আর হাতে আর পায়ের উপরেও কিছু অজানা নকশা করা। সবুজ এক ধরনের রঙিন পদার্থ দিয়ে সেই নকশাগুলো তার শরীরে করা হয়েছে। এখনো তাজা, তার শরীরে অসহ্য যন্ত্রণা করছে, একেবারে গভীর ক্ষতর মতো। সে তাড়াতাড়ি হোমস্টেতে ঢুকে যায়। দরজা খুলে দিয়েছিল দারোয়ান। ঘরে গিয়ে আয়নায় নিজেকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তার ঠোঁটের এক পাশ যেন কামড়ানো, সেখানেও একটা সবুজ আভা। সারা শরীরের ক্ষতগুলোতেও যেন সেই সবুজ আভা। সেদিন সকালে বন্ধুদের প্রত্যেকের চোখে পড়েছে যে বসন্তের অবস্থা খুবই খারাপ। হেমচন্দ্র অর্থাৎ আমার দাদু বসন্তকে আর প্রশ্ন না করে ঠিক করলো কালকের প্রথম সুযোগেই সবাইকে নিয়ে রওনা হবে। কিন্তু সেদিন দুপুরে আরও একবার দাদু আর অজিত মায়ার কুড়ে ঘরে যায়। মানে আজকে রাতেই তারা রওনা হবে আর কি, কারণ একমাত্র সেই কিছু একটা জানে। সেদিন পুরোহিত বাড়িতে ছিলেন না, মায়া একাই ছিল। সেদিনই মায়া তার নিজের ইতিহাস বলে। মায়া অজিতকে আর আমার দাদুকে নিয়ে আলাদা জায়গায় যায় এবং এই কথাগুলোই পরে আমার দাদুর কাছে এই ঘটনাটার, এই গল্পটার সমস্ত ফাঁক ভরিয়ে দেয়। মায়া বলে সে আসলে এক বিশেষ আদিবাসী সম্প্রদায়ের মেয়ে। তার পরিবারকে গ্রামে এক ঘরে করে দেওয়া হয়েছিল, কারণ তন্ত্র সাধনার নামে নানান অনৈতিক কাজকর্ম করত সেই পরিবারের লোকজন। যিনি সেই পরিবারের কর্তা ছিলেন তিনি এক তান্ত্রিকাকে দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন একমাত্র পুত্র সন্তান রেখে। সেই সন্তানের নাম কমল। ছোট থেকে কমল দেখে আসছিল তাদের বাড়ির সবাই কালো জাদু আর তন্ত্রবিদ্যায় পারদর্শী, কিন্তু কমল সেই বিষয়ে একেবারে আগ্রহী ছিল না। কর্মসূত্রে 23 বছর বয়সে সে বাইরে যায়, আর সেখানেই এক বিদেশিনী নারীর প্রেমে পড়ে। এই নারীর নাম ছিল এমিলি। অসম্ভব সুন্দরী, তার চোখ ছিল নীলচে সবুজ। দীর্ঘকাল প্রেমের পর কমল এমিলিকে নিয়ে নিজের ঘরে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এমিলি তখন একটা কন্যা সন্তান হয়। তাকে নিয়ে আসামের এই মায়াং গ্রামে আনা হয়। বাড়িতে তুললে সবার মুখে ছিচি পড়ে যায়, কারণ কমল আর এমিলির বিয়ে হয়নি। কমলের সৎ মা সেই তান্ত্রিকা জোরাজুরি শুরু করেন যে এমিলিকে কালো জাদু আর তন্ত্রবিদ্যা শিখতেই হবে, নইলে তাকে থাকতে দেওয়া হবে না। কিন্তু এমিলি কোনোভাবেই রাজি হয় না, উল্টে তাদের এই বিদ্যাকে এক প্রকার অপমান করে কিছু কথা বলে। এদিকে কমল এমিলিকে এখানে রেখে কর্মসূত্রে বাইরে চলে যায়। এতে সৎ মা ভীষণভাবে ক্ষুব্ধ হন এবং তিনি ঠিক করেন যে পরিবারের মান মর্যাদা মাটিতে মিশতে দেবেন না, এবং তাতে যদি প্রাণ যায় তো যাক। যখন নরবলির সময় এলো তখন তান্ত্রিকা ঠিক করলেন যে এই এমিলিকেই বলি দেবেন, কারণ এমিলির রক্তের মাধ্যমে তার একটি তন্ত্র সাধনা সিদ্ধ হবে। চোখের পাতা ঠোঁট সব সেলাই করে তাকে বলির বেদিতে তুলে দেওয়া হলো। পড়ে রইল শুধু সেই বাচ্চাটা, এমিলির মেয়ে। সে বাচ্চাটাকে মেরে ফেলতে বারণ করলেন তাদের কুলপুরোহিত, কারণ এই বাচ্চা নাকি তার অনেক তন্ত্র সাধনার কাজে লাগতে পারে। এই পুরোহিতকেই পরবর্তীতে পরাস্ত করে তার সমস্ত শক্তি করায়ত্ত করে তার এক শিষ্য। এই শিষ্যই হলো আমাদের ঘটনার পুরোহিত। তার সম্পত্তির যথেষ্ট লোভ ছিল এবং সবার চেয়ে পারদর্শী তন্ত্রবিদ্যা ছিল তার। তাই সেই তান্ত্রিকা, সেই মা যে ছিল আর কি, যে এমিলির বলি দিয়েছিল, এই পুরোহিত তাকে ঈগলে পরিণত করে
এবং কমলকে গভীর রাতে মোহ করে ডেকে নিয়ে গিয়ে পুরোপুরি উধাও করে দেয় পরবর্তীকালে। তার আর কোনো চিহ্ন মাত্র পাওয়া যায়নি। আর এমিলির সেই কন্যা, তাকে এই শিষ্যই রেখে দেয়, এই পুরোহিত রেখে দেয় সে বাচ্চাটাকে, নাম দেয় মায়া। ছোট থেকে এই কুঁড়ে ঘরেই এই পুরোহিতের কাছেই মায়া বড় হয়। পুরোহিতের কাজই ছিল মায়াকে দিয়ে নানান রকম কাজ করানো, কারণ মায়ার শরীরে বইছে এমিলির সেই দুর্লভ রক্ত, যা তন্ত্রের কাজে অসম্ভব মূল্যবান, যে কারণে এমিলির বলি দেওয়া হয়েছে। মায়াকে রাখা হয় শিকল পরিয়ে বেঁধে 4 গণ্ডির মধ্যে। মায়া বসন্তকে চলে যাওয়ার কথা বারবার বলছিল, কারণ সে সত্যি বসন্তকে ভালোবেসে ফেলেছিল। সে চাইছিল বসন্ত বেঁচে যাক, ভালো থাকুক। কিন্তু আজ রাতেই যে সব শেষ হয়ে যাবে সেটা সে জানত, কারণ আজ রাতে পুরোহিত বসন্তকে মোহিনীর হাতে তুলে দেওয়ার জন্য মহাযজ্ঞের আয়োজন করছেন। বসন্তকে নিয়ে গেলে চিরকালের মতো বসন্ত নিঃস্ব হয়ে যাবে এই পৃথিবী থেকে, আর তারপর মোহিনী পুরোহিতকে মহাশক্তিশালী করে তুলবেন। দাদুরা চলে এলো। মায়া বুঝতে পারছিল বসন্ত এখান থেকে বেরোতে পারবে না, যদি না সে নিজে কিছু একটা করে। একটাই উপায় আছে বসন্তকে বাঁচানোর, যদি বসন্তকে মোহিনীর হাতে তুলে দেওয়ার আগেই অন্য কারোর সঙ্গে বেঁধে দেওয়া যায়, তাহলে মোহিনী ক্ষিপ্ত হবে ঠিকই, কিন্তু বসন্ত বেঁচে যেতে পারে। কারণ মোহিনী চায় বসন্তকে অবিবাহিত মুক্ত অবস্থায় নিজের করে নিতে। পুরোহিত মায়াকে নির্দেশ দিলেন, বিয়ের সাজে সেজে যা, সময় মতো কি শিকার ধরে আন, আর কিছুক্ষণ পরই আমার থেকে শক্তিশালী এখানে আর কেউ থাকবে না। মনে রাখিস, এই কাজ শেষ করতে পারলে তুইও অশরীরীদের কাছে পূজনীয়া হয়ে উঠবি। কিন্তু মায়ের ইচ্ছা পূজনীয়া হয়ে ওঠা নয়, তার ইচ্ছা বসন্তকে বাঁচিয়ে রাখার। মনে মনে সে ঠিক করে, আজকে আমি যা করব তারপর হয়তো আমার প্রাণও থাকবে না, কিন্তু এতে করে যদি বসন্তের প্রাণ বাঁচে তবে আমি খুশি হব। মন্ত্র পড়া সিঁদুর নিয়ে মায়া বেরিয়ে পড়ল নিজের কুঁড়ে ঘর থেকে। যদিও তাকে শুধু বলা হয়েছিল পুরোহিত ডাকলে তবেই বেরোতে, কারণ তার মধ্যে মোহিনীকে ঢোকানো হবে। এদিকে আমার দাদু তখন পাগলের মতো অবস্থা, বসন্তকে বাঁচাতেই হবে। অজিতের কাছে বসন্তকে রেখে দাদু বাড়ি থেকে বেরিয়েছিল যদি কোনো তান্ত্রিকের খোঁজ পাওয়া যায় এই জিনিস সরানোর জন্য। পথেই মায়ার সঙ্গে দাদুর দেখা। মায়া বলল যে একটাই উপায় আছে, যদি মোহিনীর হাতে বসন্তকে তুলে দেওয়ার আগেই বসন্তকে কারোর সঙ্গে বাঁধা যায়, এবং তার জন্য ওকে বিয়ে করতে হবে। এবং মায়া বলে যে মায়া বসন্তকে বিয়ে করতে চায়। প্রস্তাবটা শুনে দাদু কিছুটা অবাক হয়। বসন্ত কি রাজি হবে কাজ করতে? দাদুরও চোখে তখন জল। মায়া বলল, আপনি যে করে হোক ওকে নিচে আনুন। বসন্তকে নিচে আনতেই মায়া তার চোখের উপর হাতটা বুলিয়ে দেয়। একটা শান্তির ভাব ফুটে ওঠে বসন্তের মধ্যে, কিন্তু তখনও সে সমানে বলে চলেছে, আমি তোমার সঙ্গে যাব না, আমি শুধু যাব চন্দ্রার কাছে। যেতে যেতে মায়া তাকে বলে, তোমার চন্দ্রা তোমার কাছে কোনোদিনই আসেনি গো মৃত। তুমি এক অদ্ভুত পৈশাচিক শক্তির হাতে বাঁধা পড়ে যাচ্ছ, তা থেকে বাঁচাতেই তোমায় নিয়ে যাচ্ছি, এসো। মায়া বসন্তকে নিয়ে আসে গুহায়। সে গুহার ফাটল দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল পুরোহিত ভারী খুশি। খালি কলাপাতা পেতে রাখা আছে, তার মধ্যে মাংস জাতীয় কিছু। পুরোহিত অত্যন্ত সমারোহে আর খুশিতে যজ্ঞ করতে ব্যস্ত। সমস্ত অশরীরীদের নিমন্ত্রণ করছেন তিনি, কারণ আজ তিনি মহা শক্তিশালী হতে চলেছেন। পুরোহিতের ঘরে সেই ছোট মেয়েটি রয়েছে যাকে প্রথম দিন বসন্ত দেখেছিল পশুর মতো। মোহিনীর হাসিতে ভরে উঠেছে সারা ঘর। মুখে অস্ফুটে বলে চলেছে, মায়া, শেষ কাজটা সম্পূর্ণ কর, আর বেশি দেরি নেই, আমাদের কারিশমা হতে চলেছে। মায়া একবার ঘুরে তাকে শুধু বলল, আমাকে ক্ষমা করবেন। এই বলেই নিজের হাতে মন্ত্র পড়া সিঁদুরটা বসন্তের হাত দিয়ে নিজের মাথায় ভরিয়ে দিল, আর বলল, এছাড়া তোমাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না। মোহিনী, তোমার হাতে না তুলে আমি বসন্তকে নিজের করে নিলাম। মায়ের এই বিশ্বাসঘাতকতা দেখে পুরোহিত হতবাক, কিন্তু অশরীরী শক্তি তো কোনো কথা শুনবে না। বসন্তকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিমেষে সে পশু জাতীয় মেয়েটির মধ্যে ঢুকে পুরোহিতের গায়ে উঠে তাকে ছিঁড়ে খায় সেই মোহিনী। এই মুহূর্তে পুরোহিত প্রাণ হারায়। পুরো ঘরটা যেন তাসের ঘরের মতো ভূমিকম্পের মতো নড়তে থাকে। সমস্ত অশরীরী যাদের পুরোহিত পুষে রেখেছিল এক এক করে মুক্তি পেয়ে হাওয়ায় চিৎকার করতে থাকে। তারপর সেখান থেকে মায়া বসন্তকে নিয়ে বাইরের দিকে আসে। দাদুরা কোনো রকমে বসন্তকে আর মায়াকে ধরে, এবং তারপর মায়া আর বসন্ত এবং দাদু আর অজিত মিলে দৌড়তে শুরু করে।
একটা সময় পর গিয়ে মায়া বুঝতে পারে তার হাতে পায়ে যে শিকলগুলো বাঁধা ছিল সেগুলো আর কোনো কাজ করছে না। ও ছুটে চলেছে জঙ্গলের বাইরের দিকে, সবাই ছুটে চলেছে জঙ্গলের বাইরের দিকে, আর পেছনে হচ্ছে প্রচন্ড ঝড়। সে পুরো ঘরটা ভেঙে পড়ছে আর একটা আর্তনাদ শোনা যাচ্ছে গোটা আকাশ জুড়ে। এইভাবে ওরা সেই জায়গা থেকে, সেই অভিশপ্ত জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে। এই ছিল ঘটনা। বহু বছর ধরে গ্রামের পুরনো বাসিন্দাদের খুঁজে খুঁজে নানান সূত্র জোড়া দিয়ে দাদু এই ইতিহাসটা পুরো বের করেন। মায়া সেই শেষ দুপুরে কুড়ে ঘরে নিজে যা বলেছিল আর পরবর্তীতে গ্রামের প্রবীণদের কাছ থেকে যা জোগাড় করা হয়েছিল, এই দুইয়ের সমন্বয়ে দাদু ঘটনাটা সম্পূর্ণ করেন। তাই যেটুকু তিনি নিজে দেখেননি সেটুকুও মিথ্যে নয়, শোনা কথা, শোনা সত্য। তো দাদু বলতেন যে সত্যিকারের ভালোবাসা যেখানে থাকবে সেখানে কালো জাদু, তন্ত্র সাধনা কিছুই না। এই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর অনেকদিন পরে ভূতে ফিল্ম আসলাম, অনেক ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা অনেক আগে একজন আমাদের সাথে শেয়ার করেছিলেন। ওনার নাম হচ্ছে দেবাশিস। উনি কলকাতায় থাকেন। আর উনি যখন টিনেজ ছিলেন তখন ওনাদের ফুল ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল, এবং সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেবাশিস যখন ছোট ছিলেন তখন ওনার বাবা যেটা করেন যে কলকাতার কোনো একটা ফার্নিচার শপ থেকে একটা আলমারি কিনে আনেন, এবং যখন এই আলমারিটা কিনে আনেন তখন সেটার স্পেশালিটি ছিল যে যখন তারা এই ফার্নিচারটা কিনে তখন যে দোকান থেকে কিনে সেই দোকান থেকে এটি খুব কম মূল্যে সেটা অ্যাভেলেবেল ছিল তাদের কাছে। এবং এটা তার ফাদার যখন কিনে আনে তখন সে নিজেও অবাক হয়েছিলেন যে এত কম মূল্যে কিভাবে এটা নিয়ে আসবো, কারণ আলমারিটা ছিল বিভিন্ন বড় বড় শিপে, যে অনেক সময় দেখা যায় ব্যবহৃত যে কাঠের আলমারিগুলো সেরকম। এবং এটার স্পেশালিটি ছিল এটা ছিল প্রায় 6.5 ফুটের মতো লম্বা। তো খুব সুন্দর একটা আলমারি ছিল, এবং সেটাকে সে তার বাসায় নিয়ে আসে খুব অল্প দামে কিনে। এবং এই আলমারিটা যেটা হয় যে দেবাশিস যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেন তার যে পার্সোনাল যে রুমটা ছিল এই রুমে রেখে দেওয়া হতো। এবং এটার ভিতরে যেটা হতো যে তার সব ধরনের কাপড়, বইপত্র এবং আরও অনেক কিছু এখানে সে রেখে দিত। এবং এভাবে বেশ কিছুদিন ভালোই যাচ্ছিল, কোনো সমস্যা হয়নি। তো তারপর হঠাৎ করে যে সমস্যাটা দেখা দিল যে দেবাশিস যখন রাত্রে সিঙ্গেল তার রুমে একা ঘুমাতেন তখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভাঙতো মনে হচ্ছে যে তার গেটের বাইরে থেকে কেউ নক করছে, এরকম ঠুকঠাক শব্দে তার ঘুমটা ভেঙে যেত। এবং যখন সে ঘুম থেকে উঠে যেত এবং তখন যে ফিল করতো যে এটা আসলে গেট থেকে আসতেছে না, এটা সেই যে কাঠের আলমারিটা নিয়ে আসা হয়েছে সেই ওটার ভিতর থেকে মনে হচ্ছে কেউ একজন নক করছে। তো এটা ফ্রিকুয়েন্টলি হতো, এবং সে যেটা করতো যে ভয়ে রাত্রে উঠে ওই আলমারিটার খোলার চেষ্টা করতো না। সে যেটা করতো যে ঘুমিয়ে পড়তো, এবং এটাকে একটা সময় নর্মালি নিয়ে ফেলছিল। সে মনে করতো যে হয়তোবা আলমারিটার ভিতরে কোনো কিছু ইঁদুর টিঁদুর ঢুকেছিল, এরকম কিছু একটা। কিন্তু একটা পর্যায়ে যেটা হলো, প্রায় 6 মাস এভাবে কেটে যাওয়ার পরে এক রাতে এভাবে দেবাশিস রাতে ঘুমিয়েছিলেন, এবং সে যেটা ফিল করলেন হঠাৎ করে তার স্বপ্নের ভিতরে একটা জিনিস আসলো। সেটা হচ্ছে যে ঠিক একইভাবে আলমারিটার ভেতর থেকে অনেক জোরে জোরে নক হচ্ছে। এবং সে যেটা করলো যে সাথে সাথে ঘুম থেকে উঠে এবং আলমারিটা খুললো, খুব আস্তে আস্তে আলমারিটাকে খুললো এবং দেখলো যে ভেতর থেকে অনেক বড়, অনেক লম্বা, 6.5 ফুটের মতো লম্বা একটা ছায়ামূর্তি ওটার ভিতরে দাঁড়ানো, এবং সেটা তাকে গলা ধরে ভেতরের দিকে টানার চেষ্টা করছে। এবং সে অনেক ধস্তাধস্তির পরে সেখান থেকে মুক্তি পেল, এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল। দ্যাট মিনস এটা আসলে অ্যাকচুয়ালি হয়নি, এটা তার ব্যাড ড্রিম ছিল একটা। এবং এই স্বপ্নটাই সে বারবার দেখতো। যখনই সে ঘুমাতে যেত রাতে তখনই দেখতো যে কোনো একটা কিছু ভিতর থেকে আলমারিটা নক করছে, এবং যখনই সেটা খুলতে যেত দেখতো যে অনেক বড় একটা লম্বা ছায়ামূর্তি, ভয়ানক, যেটা চেহারা দেখা যেত না, কিন্তু একটা লম্বা হাত এসে তাকে ওটার ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। তো এরকম করতে করতে সে তখন, তার বয়স অনেক কম ছিল, এবং সে যেটা করলো যে সে প্রচুর ভয় পেয়ে গেল, এবং সে ওই রুমটাতে একা ঘুমাতে আর পারলো না। সে যেটা বললো, তার বাবাকে বললো এই ঘটনাগুলো, এবং সে তার বাবা যেটা করলো তাকে বললো যে তুমি এক কাজ করো, আমাদের রুমে ঘুমাও, আমি আর তোমার আম্মু এই রুমটাতে ঘুমাবো। তো এইভাবেই তারা রুমটাকে এক্সচেঞ্জ করলো, এবং এক্সচেঞ্জ করার পরে যেটা হলো যে তার বাবা মা ওই রুমে এভাবেই কোন এক রাতে ঘুমাচ্ছিল,
ঠিক একইভাবে মানে তার বাবার স্বপ্নে যেটা আসলো যে আলমারিটাকে কেউ একজন নক করছে, এবং যখন সে নকটা শুনতে পেল তখন সে যেটা করলো যে ওই আলমারিটাকে খুললো, কাঠের আলমারিটার দরজাটা গেটটা খুললো, এবং খোলার সাথে সাথে সে যেটা দেখলো যে ভেতর থেকে মনে হচ্ছে কোনো একটা রুমের মানে আরেকটা একটা রুম, মানে আলমারিটার দরজা খোলার পরে তার কাছে মনে হচ্ছে যে ভিতরে কোনো একটা রুম, এবং সে যেটা করলো তার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা কিছু হিপ্রোটাইজ করে তাকে সেই রুমটার ভিতরে নিয়ে যাচ্ছে, এবং সেই দরজাটা খুলে সেই অজানা একটা রুমের ভেতর আস্তে আস্তে হেঁটে চললো, এবং যাওয়ার পরে সে দেখতে পেল যে এমন একটা রুমের ভেতরে সে বন্দি হয়ে গেল যেটার আর কোনো দরজা নেই, কোনো জানালা নেই, কিচ্ছু নেই, চারিদিকে তার আগুন জ্বলছে, এবং সেটার মেঝেতে তাকে কেউ একজন তার দুহাত এবং দুপা শিকল দিয়ে বেঁধে রেখেছে, এবং তার আশেপাশে অনেক মাথার খুলি, মানুষের হাড়ের চিহ্ন, এবং সব কিছু মনে হচ্ছে যে পুড়ে গেছে এরকম কিছু একটা। এবং সে তখন অনেক সেখান থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো, এবং সে বারবার তার ধর্মীয়ভাবে তাকে নিজেকে যত কিছু জানা ছিল তাকে নিজেকে সেভ করার সে চেষ্টা করলো, নিজেকে মুক্ত করার, কিন্তু কোনোভাবেই সে মুক্ত হচ্ছিল না। সে বারবার চেষ্টা করছিল যে আমি এখান থেকে যাতে ফিরে যাই, কোথায় আসলাম, এটা এই অচেনা পরিবেশ, এটা কোথায়। এবং চারদিকে ওই রুমটার এমন ছিল যে ওই রুমটার কোনো দেয়ালও দেখা যাচ্ছিল না, কিন্তু চারদিকে এটাকে একটা বাউন্ডারির মতো আগুন জ্বলছিল, এবং অনেক মাথার খুলি এবং মানুষের কঙ্কালের মতো অনেক কিছু সেখানে পড়া ছিল। ওটা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেক মানুষ এভাবে মারা গেছে। তো তখন যেটা হলো যে সে যেটা বলছে যে প্রায় একদিনের মতো একটা সময় সে ওখানে এভাবে বন্দি অবস্থায় ছিল, এবং যেটা হয় যে অনেক ক্ষুধায় এবং পিপাসায় তার একটা সময় সে ওখানে তার কাছে মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে গেছি, এবং সে যখন এরপরে তার জ্ঞান ফিরল সে দেখলো যে না, তার বিছানায় সে ঘুমানো, এবং সেই জিনিসগুলো সবকিছুই তার স্বপ্নেই ফিল করছিল। কিন্তু সে যেটা বলে যে আমি ওখানে প্রায় একদিনের মতো ছিলাম, একদিনের মতো একটা সময় মনে হচ্ছিল যে ওখানে একটা দিন পার হয়ে গেছে, কিন্তু সে যখন ঘুম থেকে ভাঙলো তার কাছে মনে হচ্ছিল যে না, এটা একটা জাস্ট 5 থেকে 6 ঘন্টার একটা ব্যবধান। সে বলল যে আমি তো তার এটা কিভাবে সম্ভব, এবং ওনার হাত পা বিভিন্ন জায়গায় মানে পোড়ার বিভিন্ন চিহ্ন, ওনাকে মনে হচ্ছিল দেখে যে উনি কোন একটা জায়গায় মানে বন্দি ছিল এরকম কিছু একটা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরকম কিছুই ঘটেনি। তো সে কিভাবে আসলে গেল ওটার ভিতরে সে নিজেও জানে না। সে পরে যখন এই ঘটনাগুলা মানে তাদের কোন একজন ব্যক্তির সাথে শেয়ার করলো, তখন তারা বলল যে এই আলমারিটা তাদের বাসার থেকে নিয়ে একটা মাঠে মানে ভালো মতো জ্বালিয়ে দিয়ে এটার যে ছাইটা সেটা কোন একটা নদীতে ফেলে দিতে, এবং সে এরপরের দিন সেই কাজটাই করলো। এবং করার পরে সে যেটা চিন্তা করলো যে আলমারিটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওই দোকানটাতে যেয়ে আমি খোঁজখবর নিব। কিন্তু সে যখন ওই দোকানটাতে গেল দেখলো যে ওইখানে যে স্পেসিফিক শপটা থেকে যে এটা কিনেছিল মানে ওখানে কোনো দোকান নেই। মানে যখন সে আশেপাশে জিজ্ঞেস করলো যে এটা আসলে কোত্থেকে সে এনেছিল, তখন বললো যে না, এখানে এরকম একজন ছিল যে কিনা এরকম একটা দোকান ছিল যেটা কয়েকদিন আগেই সে চলে গেছে আর কি, সবকিছু বন্ধ করে। এটাই ছিল ভাই আমার ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার এক পরিচিত বড় ভাইয়ের ঘটনা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন, তখন ঢাকার একটা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি পড়তেন তখন সাল হবে 1999 বা 2000। এটা তার পড়াশোনার লাইফের মাঝামাঝি অবস্থায়। তো তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারই রুমমেট, তার সাথে একই এলাকার মানুষ। তো তারা সবসময় পরীক্ষা শেষ হলে বা কোনো ধরনের অকেশন হলে একসাথেই গ্রামের বাড়ি ব্যাক করতেন, এবং গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে। আমি সরাসরি জেলার নাম উল্লেখ করে দিলাম। তো যেত হচ্ছে সদরঘাট থেকে লঞ্চে করে। ওনারা দুইজন ওই দিন ছিল সেরকম প্ল্যান করে যে আমাদের যেদিন পরীক্ষা শেষ হবে সেদিন রাত্রে 8টার লঞ্চ উঠে যাব। তো সেরকমই প্ল্যান অনুযায়ী তারা এক্সাম দিয়ে শেষ করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালবেলা এরকম আড্ডা দিতে তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যায়। চা কফি খেয়ে ব্যাগ সাথে ছিল, একসাথে বেরিয়ে যাবে। এমন সময় তারা রওনা দিয়ে দেয় সন্ধ্যা 6টার পরেই, মাগরিবের পরপরই তারা রওনা দিয়ে দেয় সদরঘাটের উদ্দেশ্যে রিক্সা দিয়ে যাবে। তো রিক্সা দিয়ে যাওয়ার পথে পথিমধ্যে হঠাৎ করে খবর আসে এরকম যে, তখন আসলে মোবাইল ফোন ছিল না আর কি। তো হঠাৎ করে খবর আসে যে তাকে হলে ব্যাক করতে হবে। হলে তার জন্য ফোন এসছে, সামহাও একজন নক করে ফেলে তাকে। তো সে আবার হলে ব্যাক করে তার ফ্রেন্ডকে নিয়ে। হলে ব্যাক করার পর খবর জানতে পারে যে ওই ফ্রেন্ডের
ফুপাতো বোন সহ যে একটা বাসে অ্যাক্সিডেন্ট হয়, 26 জনের মৃত্যু হয় মুখোমুখি সংঘর্ষে। এবং সেটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে হয় অ্যাক্সিডেন্টটা 1999 সালে এরকম বছরের মাঝামাঝি দিনে। তো 26 জন প্রায় একসাথে মারা যায় এবং ওনার ফুপাতো বোনের 2টা সন্তান ছিল, 2টা সন্তান সহ মারা যায়। তো আমার যে বড় ভাই পরিচিত, তার তো আর ওনাদের সাথে পরিচয় নাই, ওদের সাথে পরিচয় পাশের গ্রামে থাকে, একসাথে যাওয়া আসা করে, তার বাসায় যায়, বাবা মাকে চেনে, কিন্তু এত ঘনিষ্ঠ সম্পর্ক নাই যে ওরই মানে ওনার ফ্রেন্ডের আত্মীয় কেউ চিনবেন। তো কিন্তু তার খারাপ লাগতে থাকে, তো বলে যে ঠিক আছে তুই যা, তুই ও মানে বলতে থাকে যে আমি ময়মনসিংহে রওনা দিয়ে দেবো, এখনই আমাকে যেতে হবে, ঠিক আছে তুই যা, আমি চলে যাচ্ছি, তো তুই পরে আয়। তো তিনি সদরঘাটে যায় এবং রাতের খাওয়া দাওয়া শেষ করে, শেষ মোমেন্টে যায়, তো রাতের খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে লঞ্চে উঠে যায়। তো লঞ্চে ওঠার পরে এখন যেরকম এত বড় বড় লঞ্চ ছিল, তখন অত বড় বড় লঞ্চ ছিল না। তো লঞ্চের ভিতরে একটা মানে সে এরকম ডেকের মধ্যেই যেতে থাকে। তো প্রতিমধ্যে রাত্রে 11টার দিকে মানে লঞ্চের কর্নারে দাঁড়িয়ে থাকে, মানে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখছিল আর বারবার চিন্তা করছিল 26 জন মারা গেছে একটা মানুষের, একটা ফ্যামিলি থেকে 3 জন চলে গেল, ফ্যামিলিতে একটা মহিলা, তার 2টা বাচ্চা একসাথে চলে গেল, যে লোকটা মানে মানে নিজের লোক গেছে তার কি অবস্থা। সেরকম চিন্তা করতে করতে হঠাৎ করে একটা মহিলা তার পাশে আসলো। মহিলাটার গঠন এরকম যে, ওনার নাম তহিদ রাসেল ভাই। তো মহিলাটা এরকম একটু লম্বাটে, বয়স কি 70-75 হবে। প্রথমে কিছু বলে না, কিন্তু 10 মিনিটের মতো পাশে দাঁড়ায় থাকে। এরপরে একটা সময় বলে যে কি ব্যাপার, 26 জনের মৃত্যু কি খুব বেশি পড়াচ্ছে? এবং ভাষাটা এরকম যে খুবই অস্পষ্ট, বোঝা যায় যে কি 26 জনের মৃত্যু কি এখনো ভাবাচ্ছে। তো উনি খুব অবাক হয়ে যায়, আমি কি চিন্তা করতেছি বা আমার কি ঘটনার সাথে ঘটনা ঘটলো বা আমি চিন্তা করতেছি, এটা উনি কিভাবে জানলো। উনি সাথে সাথে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন? বলে কি, তোকে একটা অ্যাডভাইস দেই, তুই যে শুয়ে পড়, তুই যত ঘুমাবি তত ভুলবি, তুই যদি ঘুমাই যাস তোর এটা মনে থাকবে না, কিন্তু তুই বারবার চিন্তা করলে তোর এটা পড়াবে। তো এইটার উনি তেমন একটা খেয়াল করে না এবং প্রচণ্ড বিরক্তই হয় যে একটা আননোন মানুষ তার সাথে এসে কথা বলছে। তো সে ডেকে যে একটা সময় ওখানে না থেকে ডেকে যে বসে থাকে, একটা সময় ঘুম তন্দ্রা চলে আসে। তো যখন তার মানে নর্মালি চিন্তা ভাবনা থাকে এরকম যে লঞ্চ যে দেরিতে পৌঁছাবে, ফজরের আজান টাজান পড়ে যাবে, সকাল সকাল থাকবে, ওই সময় ওনাদের আবার ঘাট থেকে নৌকা দিয়ে আরেকটা জায়গায় আরেকটা পারে যেতে হয় তাদের ওখান থেকে। তো ওই দিন আবার মানে ফরচুনেটলি লঞ্চ খুব তাড়াতাড়ি পৌঁছায় যায়, 3টা-4টা, রাত 3টা-4টা। তখনও ফজরের আজান দেয় নাই বা দিবে ভাব, এবং সকালের আভাটা আসে নাই। লঞ্চ থেকে নামার পরে তার যে জিনিসটা ডাউট ছিল যে এত আগে নেমে গেলাম, এখন তো কোনো নৌকা পাবো না, তাহলে আমাকে এখানেই ওয়েট করতে হবে সামহাও। আর লোকজন তো তাদের এলাকায় মানে কিছু নামছেই, যেহেতু ওই পাশে যাবে, নদীর ওই পারে যাবে, সে মোটামুটি কনফার্ম যে তার সাথে কয়েকজন লোকও যাবে। আর তাই হলো যে আসলে কয়েকজন লোক নামার পরে দেখলো যে ঘাটে আসার পরে দেখলো যে অনেকগুলা লঞ্চ, মানে অনেকগুলা নৌকা, মানে এটাও ভাগ্যর ভালো যে ওনার অনেকগুলা নৌকা সামনে ছিল। একটা নৌকা, এতগুলো নৌকা থাকা সত্ত্বেও সবাই একটার দিকেই যাচ্ছে। তো উনি উঠে গেল, একটার মধ্যে উঠে গেল, ওনার রাস্তার মানে নদীর ওই পারে নিয়ে যাবে। নদীর মাছ বরাবর মাছার পর থেকে তার মাথা ব্যথা করতে থাকে, হঠাৎ করে মাথা ব্যথা করতে করতে হঠাৎ করে আপনার রক্তবমি শুরু হয়ে যায়। নদীর মাঝখানে রাসেল ভাই রাত্রেবেলা রক্তবমি হচ্ছে, নাক দিয়ে রক্ত পড়ছে। আলো বলতে শুধুমাত্র টর্চ, ব্যাগ থেকে টর্চ বের করে দেখছে রক্ত। তখন তো মোবাইল ফোনের আলো তো দেখা যায় সবকিছু, তা তখন এগুলো ছিল না। তো খালি ছোট্ট একটা কুপি ছিল এবং সবাই এগিয়ে আসে হেল্পে, যে রক্ত পড়ছে কেন। আর এই রক্তটা আনস্টপেবল, খুব বেশি করেই পড়ছিল নাক দিয়ে রক্ত। এবং হঠাৎ করে এরকম রক্ত পড়বে এমনও না যে রোদে হাঁটছে বা তার আগে এরকম হয়েছে, অনেকে রোদে হাঁটতে রক্ত পড়ে নাক দিয়ে বা কান দিয়ে বা চোখ দিয়ে। তো ওনার নাক কান 2 দিক দিয়ে রক্ত পড়ছে এবং প্রচণ্ড রক্ত পড়ছে, অনেকে ধরে রাখতে পারতেছে না এত রক্ত। তো কোনো মতে নদী পার করে বাড়ির দিকে যায়। তো একটা সময় চিন্তা করছিল যে ব্যাক করে শহরের দিকে যাবে কিনা বা কিছু একটা, কিন্তু না, এরকম না করে তারা বাড়ির দিকে যায়। একটা পর্যায়ে রাস্তায় হাঁটতে হাঁটতে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তো তার ওই যে মাথা ব্যথাটা কন্টিনিউয়াসলি হতে থাকে, হঠাৎ করে রাস্তার মধ্যে বসে পড়ে, আর মুভ করতে পারে না। এবং ভাগ্য ভালো ওই সময় ওই যে একটা লোক তার সাথে ছিল, সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। তো মোটামুটি সে ওই দিনটা পার করে। দিনটা পার করার কারণে মানে কোনো মতে পার করে যায়, কিন্তু তার মনেতে থাকে ওই মহিলার কথাটা বারবার, যে যিনি তাকে তার মনের কথাটা বুঝে গেছিল। তো বাড়িতে যেদিন পৌঁছায় তার পরের দিন থেকে তিনি
তার রুমের মধ্যে থেকে হঠাৎ করে বাইরের মধ্যে ওই মহিলার আভা দেখতে পায়। তার প্ল্যান ছিল 2-3 দিন থাকার, তার এরকম মনে হতে থাকে যে না ঢাকায় চলে যাব, আর ভালো লাগতেছে না এখানে। তো তার মা খুব জোরাজোরি করে, না তুমি থেকে যাও, ছুটিতে আসছো 5-7 দিন থাকো তারপরে যাও। সেদিন প্রচণ্ড বৃষ্টি, এবং বৃষ্টির মধ্যে তার রুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা ঘুম ভাঙানোর পরে আপনার বাতি জ্বালাতে হঠাৎ করে পিছলায় পড়লো মনে হয় যে তার পাড়া পড়েছে কিছুর উপরে, এমন কিছুর উপরে যেটা আনএক্সপেক্টেড। তার চিৎকার কি জন্য তিনি দেখলেন যে তার যখন ঘুমটা চোখটা তার যখন সেন্স টাইপের আসলো যে আমি কিসের উপরে পাড়া দিলাম, যেন মাথার উপরে পাড়া দিল, এবং চারিপাশে তার অনেকগুলো অসংখ্য মাথা, তার চারিপাশে মাথা পড়ে আছে। তিনি এক চিৎকার দিল, আম্মা আমার রুমে আসো তাড়াতাড়ি। তখন রাতে 1-1:30 বাজে। আলোতে যতটুকু আলোতে দেখা যায়, তার মা এসে লাইট জ্বালায় দেখে যে কি ব্যাপার তুমি পড়ে আসো কেন? বলে আমি পিছলায় পড়ে গেছি, আমি হাঁটতে পারতেছি না। তারপরে তার মাকে বলে যে আমি এরকম দেখলাম। বলে এগুলি তোমার সব ভুল ধারণা, এগুলি তুমি বাদ দাও, তুমি এইসব চিন্তা ভাবনা করো, তুমি বাসায় থেকে যাও, পরে যাও ইউনিভার্সিটিতে। সে আরেকদিন থাকে। পরবর্তী দিনের ঘটনা, সেদিন রাতের বেলা তার ছাদের মধ্যে তিনি পরের দিন রাতের বেলা সন্ধ্যার দিকে ছাদের মধ্যে হাঁটতে একটা সময় চিন্তা করে অভ্যাস সিগারেট খেয়ে রাতের মধ্যে ছাদের মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে তার মা আসে ছাদের উপরে। তার মা এসে তাকে বলে যে তুমি ছাদের মধ্যে কি করো? তার মা কখনো কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করে না তাকে, তুমি ছাদের মধ্যে কি করো? বলে মা আমি হাঁটতেছি। বলে তুমি যাও, আমি একটু পরে আসবো, ভালো লাগতেছে না। বলে যে তুমি যেটা চিন্তা করতেছ কিন্তু ভালো চিন্তা না। এটা বলে তার সাথে সাথে তার মা একটা ধাক্কা দেয় তাকে, বুকের মধ্যে 2টা হাত দিয়ে ধাক্কা দেয়, একদম কর্নারে নিয়ে নিচে পড়ে যায় সে 2 তলা থেকে, এবং তার হাঁটুর মাঝখানটা পুরাটা গুঁড়া হয়ে যায়, হাঁটুর হাড়টা বোনটা পুরো ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলে যে এটা ঠিক হতে অনেকদিন সময় লাগবে, এবং হাঁটতে সে প্রপারলি পারবে না। আর জিনিসটা পোড়াতে থাকে যে নিজের মা কিভাবে তাকে ধাক্কা দেয়, আর তার সাথে এরকম জিনিস কেন ঘটতেছে। তো সবাই এতক্ষণ চিন্তা করলেন ওই 26টা লাশ, সবাই এটা চিন্তা করতেছে, আমি 100% শিওর যে 26টা লাশ, নাক দিয়ে হঠাৎ করে রক্ত, বারবার একই জিনিস চিন্তা, এটা কেন আসছে। পরবর্তী সময়ে তার বাবা এই জিনিসটা জানতে পারে এবং বুঝতে পারে, এবং এটা তাকে একজন তাকে ইনফর্ম করে এরকম ভাবে যে তিনি যে এতদিন যেগুলি দেখলো তার ফ্রেন্ডের কারণে হয়েছে, খুব ঘনিষ্ঠ ফ্রেন্ডের কারণে হয়েছে। তার ফ্রেন্ড চায় না সে ক্লাসে প্রপারলি পড়াশোনা করুক, তার ফ্রেন্ড চায় না সে প্রপারলি উঠুক, এবং যেটা চেয়েছে সেটা সে পেরেছে। 1 বছরের জন্য সাকসেসফুলি তাকে বাসায় বসিয়ে দিল, এবং 26 জন যে মারা গেছে এগুলি সব ভুয়া কথা, এরকম কিছুই ছিল না। এটা জাস্ট তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ছিল। একটা পর্যায়ে ডিস্ট্র্যাক্টে সে সফল হয়েছে, এবং 1.5 বছরের জন্য বাসায় বসিয়ে দিয়েছে, এবং তার ফ্রেন্ড চাচ্ছিল না সে পড়াশোনা কন্টিনিউ করুক। পরে জানতে পারলো সেই ফ্রেন্ডটা প্রায় 16টা খারাপ জিন পালে, এবং সেরকম অনেকের ক্ষতি করে চলেছেন। তো পরবর্তী সময় সে আর ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ না করে ইউনিভার্সিটিতে ছেড়ে দিয়ে অনেকদিন পড়াশোনা না করেছিল। অনেক পরে 2008-এর দিকে তার পড়াশোনা শেষ করে। এটা ছিল ঘটনা রাসেল ভাই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ইরফান। বেশ অনেক বছর জর্জিয়াতে বসবাস করেন। গত বছর তিনি এই ঘটনাটি শুনেছিলেন। সেদিন বৃষ্টির রাত, তার ভাইয়ের একটা গ্যাস স্টেশন আছে, পেট্রোল পাম্প আর কি, যেটা সেখানে তিনি রাতে হেল্প করছিলেন, চাকরি করছিলেন। তাদের যে এমপ্লয়ি ছিল রাতে সে সিক কল দিয়েছিল। এটা 24 ঘন্টার একটা স্টেশন। তো ইরফান ওই দিন যায় সেখানে কাজ করতে রাতের বেলা। তো একা ছিলেন, ভেতরে লক করা, মোটামুটি কাজকর্ম করছেন। শুধু যখন তাদের ভেন্ডরগুলো আসে ভোরের দিকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, তখন খুলে দিতে হয়। তো রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, কাস্টমার ছিল না, একেবারেই ছিল না। বেশ লেজি একটা নাইট। ইরফান টুকিটাকি তার জিনিসপত্র করে বসেছিল। তো ভোরের দিকে তাদের একজন ভেন্ডর আসে প্রোডাক্ট নিয়ে। তো ইরফান দরজা খুলে দেয়। সে প্রোডাক্ট রাখতে রাখতে গল্প করতে থাকে। তারা বিভিন্ন সময়, যেহেতু মানুষজন নাই, গল্প করত। তো সেই ভেন্ডরকে তিনি বলছিলেন যে এরকম বৃষ্টি, কঠিন অবস্থা, দেখো ওইদিকে যে তাদের গ্যাস স্টেশনের ওই পাশে একটা বিশাল উডসের মতো ছিল। বলতেছিল যে ওখানে দেখো কি অবস্থা, মনে হয় পানি জমে গেছে। সেই
তো সেই যে ভেন্ডর তাকে বলতেছিল যে হ্যাঁ এরকম বৃষ্টির রাতে ক্যাম্পিং করতে কিন্তু খুব মজা উডসের মধ্যে। তো ওই যে ভেন্ডর, ওর নাম ড্যান, ও তাকায় আছে ওই দূরে উডসের দিকে আর বলতেছে, বিষাদভাবে তাকায় আছে। তো বলতেছে যে এক সময় খুব ক্যাম্পিং করতাম আমার ভাইয়ের সাথে, এখন তো আর যাওয়া হয় না, আমি কাজে কর্মে আটকা। তুমি গেছো নাকি ক্যাম্প করতে কখনো? তো ইরফান বলতেছে না আমার তো যাওয়া হয় না, আসলে আমার কাজকর্ম থাকে আর এই যে আমার ভাইয়ের স্টেশন এইখানেও দেখতে হয়। বলে হ্যাঁ ম্যান, এইটা আসলে তোমার লাক খারাপ, তুমি ওরকম গেলে বুঝতা যে কি মজা। আমার ভাই তো মোটামুটি সে ভ্যান ক্যাম্পার, তার ভ্যানের মধ্যে সবকিছু থাকে, এটা নিয়ে সে ঘুরে। আর আমি আগে যাইতাম ওর সাথে বিভিন্ন সময় ক্যাম্প ট্যাম্প করতে, এখন আর যাওয়া হয় না। তো এই বলে সে তাকায় আছে, এর মাঝে বৃষ্টির তোড় আরো বাড়ছে। তো হচ্ছে এইটা ওই ভেন্ডর বললো যে আমি একটু তোমার এখানে এসে দাঁড়াই, একটা কফি খাই, ভালো লাগতেছে না। তো এসে দাঁড়াইলো, কফি নিয়ে কথা বলতেছে। তো তখন ইরফান একটু ইন্টারেস্ট ফিল করলো, এমনি বৃষ্টি, কাস্টমার কিচ্ছু নাই। তো বলতেছে যে তুমি যে ক্যাম্পিং এ গেছো কেমন লাগতো বৃষ্টির সময়? মানে এটা তো অন্যরকম একটা অবস্থা, বৃষ্টিতে ক্যাম্পের ভিতরে থাকতা? বলে হ্যাঁ টেন্টে থাকতাম, একটু এমন জায়গায় টেন্ট করতাম, উপর দিয়ে আর একটা কিছু দিয়ে নিতাম, এই পাশে বড় একটা ত্রিপল দিয়ে ঢেকে দিতাম যাতে পানি আমার তাঁবুতে না আসে। আর তাঁবু তো এটা বাথটাব ফ্লোর, তো সুতরাং মানে ওই নিচে পানি চলে যায় পাশ দিয়ে, এরকম জায়গায় করতাম আর কি, সুটেবল প্লেসে। তো ভালোই লাগতো, বেশ মজা লাগতো, স্পুকিও মনে হইতো। তো ইরফান বলতেছে যে স্পুকি কেন মনে হইতো? মানে তুমি তোমার ভাই কিছু দেখছো নাকি জাস্ট তোমরা ওই রাত্রেবেলা ফরেস্টে ক্যাম্পিং করতেছে এর জন্য ভয়ে তোমাদের কাছে স্পুকি লাগতো? ফিলটা ওরকম হইতো। তখন ড্যান বলতেছে যে না অ্যাকচুয়ালি আমি কিছু দেখি নাই, বাট ফিল তো অবশ্যই আছে, কারণ আমাদের বাড়ি হচ্ছে নর্দার্ন সাইডে। এখানকার নর্দার্ন সাইডে যে উডস, এটা কিন্তু অনেক ডেন্সড। আর ওই জায়গায় মানুষ বলে, আমরা ছোটবেলার থেকে শুনে আসছি যে ওই জায়গায় বিগফুট আছে এবং অনেকে দেখছে বিগফুট। তো এটা আমাদের কানেই আসতো, আর বয়সও তখন কম ছিল। তা আমি আর আমার ভাই কিন্তু মেইনলি ওখানে যাইতামই আসলে এই বিগফুট দেখার জন্য। তো আমার আব্বার পুরানো ট্রাক ছিল একটা ফোর্ডের, তো ওইটা নষ্ট থাকতো প্রায়, তা আমার ভাই ওইটা রিপেয়ার করতো। ও রিপেয়ার করতে করার পরে আমি আরও এরকম করে চলে যেতাম জিনিসপত্র নিয়ে, যে ওখানে ক্যাম্প করতাম বিভিন্ন জায়গায় তাঁবু ফেলে, মানে যেই জায়গাগুলো তাঁবু ফেলার জন্য আর কি, মানে তাঁবু ফেলে ওখানে করতাম, ক্যাম্প করতাম, আর দেখতে চাইতাম যে এরকম কিছু আছে নাকি। রাতের বেলা বেশ উইয়ার্ড হয়ে যেত জায়গাটা, মানে একেবারে মানে ডেন্সড ফগ আসতো, বড় বড় গাছ, অন্যরকম, তুমি দেখলেই ভয় পাবা। তো ফিল তো অবশ্যই আছে। তো তখন ইরফান জিজ্ঞেস করছে তুমি কিছু দেখো নাই? বলে যে না আমি দেখি নাই, বাট আমি শুনছি, আমি শব্দ শুনছি। আমি একবার এরকম ক্যাম্পে গেছি আমার ভাইয়ের সাথেই, আমরা দুজনেই ছিলাম, ক্যাম্প করতেছিলাম। তো রাতের বেলা হঠাৎ করে পানি খেতে যেয়ে দেখি যে আমাদের যে পানির কন্টেইনার, ওইটার নিচে সামান্য একটু পানি আছে, মানে পানি প্রায় শেষ। আর আমি মোটামুটি বেশ পানি খেতাম, তো আমার মানে টেনশন লেগে যায় যে পানি তো নাই, পানি লাগবে। তো কি করব চিন্তা করলাম যে আমি নেমে যাই একটু, মানে আমাদের যে ক্যাম্পটা ছিল এটা একটু আপহিলে ছিল, তো ওখান থেকে নামার চিকন রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে যেতে হয়। নিচে নামলে একটা ক্রিক আছে, মানে একটা খালের মতো আর কি। তো ওইখানে মানে স্প্রিং ওয়াটার আছে অনেক। তো চিন্তা করছি যে ওখান থেকে পানি ভরে নেই, আর আমার এমনি একটু রেস্টরুমে যাওয়ার দরকার ছিল। তা আমি তাড়াতাড়ি ওখান থেকে একটা বটল নিয়ে, বড় আমাদের ট্রাক থেকে, আমি ভাইরে বললাম যে আমি যাচ্ছি। তা আমার ভাই একটু মানে টেনশনে পড়লো, বললো যে তুই একলা একলা ওদিকে যাবি? বলে যা। আমি ভাইরে বললাম ডোন্ট ওয়ারি, আসতেছি। পরে আমি ফ্ল্যাশ লাইট নিয়ে নেমে গেলাম। নামতে নামতে আমি টেনশন করতেছি, মানে একটু টেনশনে পড়লাম, কারণ সামনে কিন্তু অন্ধকার, আমার ফ্ল্যাশ লাইটের আলো যা পড়তেছে মাটিতে, এবং আমার নি লেভেলে মানে আমার হাঁটু পর্যন্ত মোটামুটি ফগ উড়ে বেড়াইতেছে গাছপালার মধ্যে দিয়ে, কারণ ওই সময় ওয়েদারটা ওইরকম ছিল। আর রাতের বেলা আমরা যে জায়গায় ক্যাম্পিং করছি, মানে আমাদের মতো জায়গায় ক্যাম্প সাইট থেকে কিন্তু মানুষ হাঁটাচলা করে না, কারণ একদম পোষা জায়গায় আমরা ক্যাম্পিং করি নাই। এটা একদম পোষা জায়গা না, যেমন অনেক জায়গায় মানে দেখানো থাকে পার্কের যেই জায়গায় ক্যাম্প করবেন এই সেই, কিন্তু আমরা করছি একদম উডসের ভিতরে এসে, হিলের উপরে। তো যাই হোক, তো এইখান থেকে আমি নামতেছি, নিচের দিকে নেমেই যাইতেছি, কারণ ক্রিক হচ্ছে নিচে। তো আমি নামতে নামতে এক জায়গায় গেলাম, সেই জায়গায় বসে আমার কাজ সারলাম, তারপরে আমি আরো নেমে গেলাম ওয়াটার বটল হাতে ক্রিকের দিকে। তো যখন ক্রিকের কাছে আসছি, এসে দেখতেছি যে চাঁদ বের হয়েছে, মেঘের ফাঁক থেকে চাঁদ বের হয়েছে, খুব সুন্দর আলো পড়ছে চারিদিকে। মানে ক্রিকের ওই পাশেও যে উডস, ওইটার উপরেও পড়ছে এবং পানির মধ্যে পড়তেছে, এবং পানিটা খুব সুন্দর বয়ে যেতেছে শব্দ করে, কুলকুল করে, মানে খুব সুন্দর লাগতেছে। তা আমি কিছুক্ষণ মোহিত হয়ে গেছি, মানে আমি ওইদিকে মানে দাঁড়ায় জাস্ট তাকায় আছি, এত সুন্দর লাগতেছে। তো যাই হোক, তারপর আমি আমার বাটলে পানি ভরা শুরু করলাম, পানি ভরলাম, পানি ভরে পুরো ফুল করলাম, ঘুরে আসতেছি, ঘুরে আসতেছি। এই সময় আমি ঠিক পেছনে একটা ডাক শুনলাম, মনে হলো যে ক্রিকের ওই পারে
কিছু একটা চিৎকার করলো, এমন চিৎকার যে চিৎকারটা আসলে আমি কখনো শুনি না। আমি কিন্তু জানি বেয়ার কিভাবে ডাকে বা অন্যান্য অনেক প্রাণীর আমি শব্দ জানি, বাট এই শব্দের সাথে আমি পরিচিত না। বেশ টানা একটা শব্দ, মানে প্রথমে বেশ ভারী হয়ে গেছে, তারপরে কেমন করে যেন টেনে গেছে শব্দটা। তো ভয় পেলাম প্রচন্ড। তা আমি দাঁড়ায় গেছিলাম, দাঁড়ায় গিয়ে পিছনে তাকাইছি, তাকায় দেখতেছি যে কি ব্যাপার, কিছু দেখা যায় কিনা। দেখলাম যে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি ফ্ল্যাশ লাইট মারলাম ওইদিকে। এখন আকাশে কিন্তু জ্যোৎস্নার আলো ছিল, তারপরও ফ্ল্যাশ লাইট মারছি, ওই পাশের গাছগাছালির মধ্যে যে পড়ছে। আমি ডানে বামে ফ্ল্যাশ প্যান করলাম, মানে আলোটার এই দিক আর ওদিক করলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি যখন ডান দিকে ঘুরায় ফেলছি ফ্ল্যাশ লাইটটা, এই সময় বাদিক থেকে মনে হলো আবার একটা এরকম চিৎকার আসলো, মানে বেশ টানা এবং মনে হলো আরো জোরে। তো আমি সাথে সাথে ফ্ল্যাশ লাইট ঘুরায় ওঠা শুরু করলাম উপরে, মানে আমাকে যেতে হবে, মানে যেদিক থেকে আসছে ওদিকে যেতেই হবে, আমার ক্যাম্পে চলে যেতে হবে তাড়াতাড়ি। তো আমি তাড়াতাড়ি উঠতেছি, মানে কষ্ট হইতেছে, বোতলটা বেশ ভারী ছিল, প্রায় 2 লিটারের মতো ভারী। তো নিয়ে আমি উঠতেছি, উঠতে উঠতে আমি ক্যাম্পের কাছে আসার পরে দেখলাম যে আমার ভাই খুব অ্যাংশাসলি দাঁড়ায় ছিল, বলতেছে যে কিসের শব্দ হইলো, কি যেন ডাকছে। তাই আমি বললাম যে ইয়া রাইট, তুমি শুনছো? আমিও তো শুনে আসলাম। তার ভাই বলতেছে হ্যাঁ আমিও শুনছি, আমি তো টেনশনে পড়লাম যে কি ব্যাপার। বলে যে হ্যাঁ, তো আমরা 2 ভাই ওই দিন খুব মানে রাতে যখন শুইছি ভয়ে ছিলাম, আমরা ভয়ে ছিলাম যে মানে কি জিনিসের ডাক শুনলাম, এটা কি আসলে বিগফুট কিনা। আবার কিউরিয়াসিটিও ছিল আমার ভাইয়ের মধ্যে একটু বেশি ছিল। তো যাই হোক, আমরা অনেকক্ষণই ঘুমাইতে পারি নাই, ভোরের দিকে ঘুম আসছে, পরে ঘুমাই গেছিলাম। তো ওই দিন চলে আসছে, আর কিছু দেখা হয় নাই। তো এইটা হলো আমার ঘটনা। কিন্তু তোমার আমি আরো মজার ঘটনা বলতে পারি, আমার ভাই কিন্তু দেখছে বিগফুট। তো তখন ইরফান বলছে তোমার ভাই দেখছে মানে? বলে হ্যাঁ, আমার ভাই যে বলছি তোমার, যে ও তো ভ্যান ক্যাম্পার, ও ভ্যান নিয়ে যায় আর কি। তো ওর সাথে ওর বিড়াল আছে, ও বিড়াল নিয়ে চলে যায়, ওখানে যে রাত্রেবেলা বসে থাকে, মানে ওর যখন খুশি হয় যেরকম ও চলে যায়। তো আমার ভাই আজ থেকে বছর 5 আগে এরকম গেছিল, তো সে তার ভ্যান নিয়ে বেরিয়েছে, তখন তার নতুন ভ্যান আর কি, মানে নতুন শুরু করছে, মানে খুব ভালো না ভ্যানটা, মোটামুটি একটা ভ্যান ছিল তার। যাই হোক, ওই ভ্যান নিয়ে সে ওখানে চলে গেছে, মোটামুটি তার সবকিছু এখানে সেট আপ করা, ভ্যানের মধ্যে ঘুমানোর জায়গা টাকা বানানো। তো গেছে ওর সাথে ওর বিড়াল। তো ও একা একা গেছে, তো একা একা কিন্তু প্রায় যায়, ওর এটা অভ্যাস হয়ে গেছে। ও বিভিন্ন উডসে যায়, বিভিন্ন ক্যাম্প সাইটে যায়, ভ্যান নিয়ে থাকে, রাত্রে ওখানে বসে থাকে, ওইটা ওর অভ্যাস। তো ওই দিনও গেছে। তো ওই দিনও যখন যাচ্ছে তখন থেকে ও ফোরকাস্টে দেখছিল যে বৃষ্টি আসন্ন, আর যেতে যেতেই রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো প্রচন্ড বৃষ্টি মাথায় নিয়ে ও ঢুকলো আর কি, যেই ক্যাম্পিং ইসে যাওয়ার কথা সেখানে গেল। তো গিয়ে যাইতে যাইতে, তো ও তো একটু থাকেই একটু জায়গায়, যেহেতু ওর নিজস্ব ভ্যান আছে, ও ওইটাতে থাকবে। তো যে একটু রিমোট জায়গায়, যেই জায়গাটায় আর কি ও পছন্দ করে, এরকম একটা জায়গায় ভ্যান নিয়ে ঢুকছে। তো ঢুকতে যেই দেখতেছে তখন ও যে অফ রোড যে যাচ্ছে, ওই জায়গায় বেশ কাদা টাদা হয়ে গেছে বেশ। তো এই কাদার মধ্যে দিয়ে অফ রোডের এক্সপিরিয়েন্স নিতে নিতে সামনে এগিয়ে গেল। ও জায়গাটা চিনে, কারণ ও এর আগে এসে ওটা সিলেক্ট করে গেছে যে জায়গায় সে আসবে, এর আগে এসে সে ঠিক করছে যে এইখানে থাকবে। তো যাই হোক, এখন যদি মানে তার ভাগ্য খারাপ হয়, অন্য কোনো গাড়ি থেকে যায়, তাহলে তো আর ওখানে থাকা হবে না। তো এগুলা চিন্তা করতে করতে সে এগিয়ে যাইতেছে যাতে অন্য কেউ ওখানে আবার ক্যাম্প না করে। তো এই চিন্তা করতে করতে ও গাড়ি নিয়ে 100 পৌঁছায় গেল, দেখলো যে না, জায়গাটা ফাঁকা, কারণ এই জায়গায় একটু বৃষ্টি হয়েছে, তো আরো মানুষ আসে নাই। তো ও যে ঢুকলো, তো ওই জায়গাটা হচ্ছে এরকম একটু ওভাল টাইপের, মানে ঘুরানো একটা গোল টাইপের জায়গা, চারিপাশ দিয়ে গাছ কিন্তু ঘুরে আছে, আর একটা পাশ দিয়ে খোলা, এবং ওই খোলা জায়গা দিয়ে দূরে পাহাড়গুলো দেখা যায়। তো ও কিন্তু এই জন্যই জায়গাটা সিলেক্ট করছিল, আগের বার এসে দেখছিল যে, আর মানে ও চিন্তা করছিল যে, ওই যে ভয় পাচ্ছিল যে অন্য কোনো গাড়ি এসে পড়ে নাকি, জায়গাটা সুন্দর, কেউ যদি এখানে দেখে আবার এখানে আসে, এর জন্য চিন্তা করতেছিল। যাই হোক, তো গিয়ে দেখছে যে ওই একা। তো ওখানে গাড়ি ঢুকাই দিচ্ছে, গাড়ি ঢুকায় গাড়ি রাখলো। রাখার পর যখন ইঞ্জিন অফ করছে, পুরা কোয়াইট, শুধু বৃষ্টির শব্দ হইতেছে, ওর গাড়ির উপরে যে পড়তেছে বৃষ্টির শব্দ হইতেছে, এবং ওর কাছে বেশ মানে ভালো লাগতেছে, মজাই লাগতেছে। ওর বিড়াল এতক্ষণ ছিল, তো বিড়ালে নিয়েও কিছুক্ষণ খেলা টেলা করলো, খাওয়া দাওয়া করলো, এগুলো করলো বসে ইসের মধ্যে, ভ্যানের মধ্যে। তো তারপরে আর তো কিছু করার নাই, দুইজনে ওই যে বিড়াল নিয়ে বসে সে ওই পিছনে ভ্যানের যে পিছনের অংশটা একটা শেড টেনে দিয়ে ও খুলে দিছে, পিছনের ভ্যানের অংশটা। তো খুলে দিয়ে ও দেখতেছে দূরে এমন জায়গায় ভ্যানটা রাখছে ব্যাক করে, যে ওখান থেকে পিছনে পাহাড়ের খোলা অংশটা দেখা যায় আর কিছু গাছগাছালি। তো ওখানে বসে দেখতেছে।
কিভাবে বৃষ্টি পড়তেছে, কারণ আকাশের আলোতে বৃষ্টিটা বোঝা যাচ্ছে, অন্ধকার হলেও আকাশের আলোতে বৃষ্টি বোঝা যাচ্ছে এবং মাঝে মাঝে বজ্রপাত চমকাচ্ছে। ওই লাইটনিং এর আলোতে চারিদিক আরো অন্যরকম লাগে, মানে যখন দূরে লাইটনিং চমকায়, মানে ওই যে পাহাড়ের উপরে, তখন চারিপাশ ঝকঝকা হয়ে যায়, মানে পাহাড়গুলো দেখা যায় আর এই পাশের গাছগাছালিও দেখা যায়, আর এর মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, তো বেশ লাগতেছে এবং একটু পরপরই মানে এই বিজলি চমকাইতেছে। তো দেখে বেশ ভালো লাগতেছে, বিড়াল নিয়েও বসে বসে দেখতেছে। তো অনেকক্ষণ এরকম দেখলো, তখন চিন্তা করলো যে না, আর তো কিছু করার নাই, আমি শুয়ে পড়ি, আর কি করব। তো এই চিন্তা করে সে দরজাটা লাগাই দিল, দরজা লাগাই দিয়ে বিড়ালকে তার মতো পাশে শোয়াই দিল এবং নিজে শোয়ার প্রস্তুতি নিতেছে। তো এই সময় ওর জানি কেমন একটা ফিল হইলো। ফিলটা হচ্ছে মানে হঠাৎ করে বিজলি চমকাইছে, তো এই পাশের উইন্ডোতে সে তখনও পর্দা টানে নাই, ওর এখানে কার্টেন ছিল। তার কাছে মনে হইলো গাছগাছালির মধ্যে দূরে কিছু একটা সে দেখলো, মানে কেউ একটা মানে ফিগারের মতো দাঁড়ায় আছে। তো অবাক হলো, মানে বিদ্যুতের ফ্ল্যাশে দেখছে তো জিনিসটা আসলে ক্লিয়ার হয় নাই। ও ভালো মতো আবার দেখার চেষ্টা করলো যে নেক্সট ফ্ল্যাশে দেখা যায় কিনা। তো পরবর্তী অনেকক্ষণ পর যখন আবার বিদ্যুৎ চমকাইছে, দেখলো যে না, কিছু নাই। তো চিন্তা করলো আমি কি এটা কি কল্পনায় দেখছি। তো এই চিন্তা করতে করতে সে আবার নিজের জিনিসপত্র গোছাইতেছে। তো এর মধ্যে কিন্তু বিজলি চমকাইতেছে, তো সবকিছু রেডি করছে, এখন পর্দাটা টানবে। তো লাস্টের বার যখন কার্টেন টানতে গেছে, তখন ও আবার ফ্ল্যাশে দেখলো, মনে হইলো ওইখানে কে দাঁড়ায় আছে এবং মনে হলো বেশ লম্বা একটা মানুষ দাঁড়ায় আছে, বেশ উঁচু এরকম। তো তখনই ওর মনের মধ্যে কিন্তু বা মানে এরকম চিন্তা ভাবনা ঢুকে গেছে যে এটা কি অন্য কিছু নাকি, কারণ মানুষের হাইট এত হওয়ার কথা না। দেখেই মনে হচ্ছে 7 থেকে 8 ফিট উঁচা। একটু ভয়ও লাগছে, মানে আমার ভাই কিন্তু মোটামুটি বেশ সাহসী, মানে ওর নাম ডাস্টিন, ও আমার থেকে বেশি সাহসী। তো ও মনে মনে চিন্তা করলো যে এটা যদি বিগফুট হয়ে থাকে, এটা তো মানে ক্যাপচার করা, ছবি তোলা বা কিছু তো আসলে মানে একটা কঠিন জিনিস। এটা তুলতে পারলে বা এটা ডকুমেন্ট করতে পারলে তো বিশাল একটা ব্যাপার। তো সে যেরকম কিউরিয়াসিটি ফিল করতেছে বা আগ্রহ ফিল করতেছে যে এটা ছবি টবি কিছু তুলতে পারি কিনা বা যেটা দেখছি এটা আসলে রিয়েল কিনা, একই সাথে সে ভয়ও পাইতেছে, কারণ জিনিসটা তো আসলে অতিপ্রাকৃতই, কারণ এখন পর্যন্ত তো এরকম কোনো প্রমাণ নাই এরকম কিছু দেখার। আর এটা কেমন ইন নেচার, ফেরোসাস কিনা হুনোস। তো এই জন্য ভয়ও পাচ্ছে। তো চিন্তা করতে করতে তার মানে মাথার মধ্যে একটা ডিলেমা তৈরি হলো, মানে সে এটা ছবি তোলার চেষ্টা করবে বা এটা নিয়ে আরো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবে নাকি ঘুমায় যাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করলো যে আমি বের হই, আস্তে করে বের হই। তো ওর যে এখানে একটা বক্স ছিল, ওই বক্সের ভিতর থেকে ওর হ্যান্ডিক্যাম আর ফ্ল্যাশ লাইট নিয়েও বের হয়। তো ওর যে হ্যান্ডিক্যাম ওইটা কিন্তু বেশ ভালো নাইট মোড কেপেবল একটা হ্যান্ডিক্যাম, বেশ ভালো ভিডিও হয়। তো ওইটা নিছে, আর ওই পরে নিছে, রেইনকোট পরে নিছে যাতে বৃষ্টিতে সমস্যা না হয়। তো ফ্ল্যাশ লাইট নিয়ে বের হইছে। বের হয়ে এসে ভ্যানের এই পাশ থেকে বের হইছে ফার্স্টে, মানে যেই সাইডে গাছপালার ওখানে ও দেখছিল তার অপোজিট সাইড থেকে বের হইছে। বের হয়ে সে ওই পাশে আস্তে আস্তে যাচ্ছে ভ্যানের আড়াল থেকে, যে সে উকি দিচ্ছে। সে চাচ্ছে যে ফার্স্টে সে জাস্ট বের হয়ে ক্যামেরাটা ওইদিকে তাক করে ধরবে, হ্যাঁ, দেখবে যে ওখান থেকে কিছু দেখা যায় কিনা। তো বৃষ্টি কিন্তু পড়তেছে, ওর জ্যাকেটের মধ্যে পটপট পটপট করে বৃষ্টি পড়তেছে। তো আস্তে আস্তে ভ্যানের সাথে গা লাগায় লাগায় একদম শেষ মাথায় গেছে, গিয়ে ওর যে ক্যামেরাটা সেটা অন করছে। অন করে সে আস্তে করে ক্যামেরার লেন্সটা ওদিকে তাক করছে, করে সে তারপর তাকাচ্ছে। তো ওর নিজের চোখেতে এত ভালো দেখতে পারতেছে না, ক্যামেরার যে ফ্ল্যাপ খুলছে, যে মনিটর ফ্ল্যাপ, ওইটাতে ও দেখতেছে, আবার ওইটাকে আড়ালও দিতেছে ওর হাত দিয়ে যাতে পানি বেশি না লাগে। ওইটা মানে মানে ওয়াটারপ্রুফ ছিল, তারপরও সে হাত দিয়ে ওটাকে আড়াল করতেছে দেখার জন্য। তো ওই ক্যামেরার যে মনিটর, ওটার মধ্যে দেখা যাচ্ছে যে ওই জায়গার গাছপালাগুলা, যেই জায়গাতে ও ফোকাস করছে ওখান থেকে দেখা যাচ্ছে গাছপালাগুলো নড়তেছে, ওইখানে কিছু দেখা যাচ্ছে না, মানে পুরা নর্মাল বৃষ্টির পানি হালকা হালকা পড়ছে। তখন কিন্তু খুব ভারী বৃষ্টি না, ড্রিজলিং ব্রেইন হচ্ছে। তো চিন্তা করলো আমি কি যাবো নাকি ওইখানে। এই চিন্তা করে তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় পেতেছিল ডাস্টিন। তো তারপরও একসময় কিউরিয়াসিটি আসলে বেশি পেয়ে বসছে। তো ডাস্টিন আসলে একা একা থাকে, তো এই জায়গায় একা একা বিভিন্ন সময় ক্যাম্পিং করে, শুধু এইখানে না আরো অন্যান্য জায়গায়ও যায়। তো এই কারণে ওর সাহস একটু বেশি। তো আস্তে আস্তে হাঁটা শুরু করলো, ফ্ল্যাশ লাইটটা জ্বালে না, ওই রাতের আলো যতটুকু পড়তেছে এর মধ্যে দিয়ে হেঁটে হেঁটে ওই যেই জায়গায় সেই ফিগারটা দেখছিল ওই জায়গায় যে পৌঁছায়। এখন ওই জায়গায় পৌঁছানোর পর ওর গা ছমছম করতেছিল, কারণ কি ও এই জায়গায় কিন্তু দেখছিল বিশাল ফিগারটা। তো ও চিন্তা করতেছে যে মানে এখানে কিছু আছে নাকি, আমাকে দেখতেছে নাকি, মানে এম আই বিং ওয়াচড,
মানে কোনো জায়গা থেকে আমাকে দেখতেছে নাকি, এরকম চিন্তা করতে করতে আরো সামনে এগিয়ে যায়। তো দেখতেছে এইখানে গাছগাছালির ডেন্সিটিটা একটু কম, মানে গাছগুলো একটু ফাঁকা ফাঁকা বেশ দূরে দূরে। তো ও আস্তে আস্তে ঢুকে যায় ওই গাছগাছালির মধ্যে আর চিন্তা করতেছে। তো ক্যামেরাটা অন করে আবার মাঝে মাঝে গাছের উপর দিকে ফোকাস করতেছিল যে উপরে কিছু আছে নাকি। অনেক সময় দেখা যাচ্ছে অনেক সাইফাই সিনেমা বা ইত্যাদিতে দেখা যায় গাছের উপরে এরকম ঝুলে থাকে, এগুলা চিন্তা করতেছিল, মাথার মধ্যে অনেক রকম চিন্তা আসে। তো ডাস্টিন চিন্তা করতেছিল নিজে নিজে যে এইরকম যদি আসলেও গাছে কিছু দেখি তাহলে আমি কি করব, মানে আমার ক্যামেরা যদি ধরা পড়ে এরকম কি করব। তো ওখান তো দৌড় দেওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। যদিও ওর গাড়ির মধ্যে ছিল, টিজার গান ছিল, তারপর পেপার স্প্রে ছিল, তো এইগুলা দিয়ে তো আসলে কোনো কিছু হবে না যদি এটা মানে অন্যরকম কোনো ক্রিয়েচার হয়, বিগ ফুট টাইপের। আর অ্যাকচুয়ালি এটা জানেও না কেউ কিছু জিনিসটা কি, এটা তো আসলে মানুষ বলে যে দেখছে, বাট এটার কোনো নেচার বা কিছু কেউ বলতে পারে না। যা মানুষ বলে এগুলা মনে হয় শুনলে যে এগুলা আসলে এক্সাচুরেট করা, মানে মানুষ আসলে শিওর না। তো যাই হোক, এগুলা চিন্তা করে ডাস্টিন দেখতেছে গাছের মধ্যে এরকম ও ক্যামেরা তাক করে করে যাচ্ছে আর হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে। তো ও চিন্তা করলো যে কিরে, আমি গাছের দিকে ক্যামেরা তাক করতে করতে আমি পিছনের রাস্তাও ঠিক মতো দেখি নাই, এই অংশটাতে ও হেঁটে আসেও নাই এর আগে কখনো। তো ওর চারিপাশে শুধু গাছপালা, অনেকটা হারায় যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো ডাস্টিন কিন্তু আরেকটু ভয় পেয়েছে। তো ভয় পেয়ে ও মানে মোটামুটি একটা আন্দাজ মতো হাঁটা শুরু করছে সামনে। চিন্তা করছে ওদিক দিয়ে বের হইলে মনে হয় ওর ওই যেখানে গাড়ি রাখা ওইখানে পাবে। আবার বিড়ালের জন্য অনেক চিন্তা হচ্ছে, বিড়ালকে গাড়িতে রেখে আসছে সে। যাই হোক, তো ও একটু ভয় ছিল ডাস্টিন। তো হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছিল। এখন দেখলো যে এখানে গাছপালাটা একটু ডেন্সড হয়ে গেছে, এখান থেকে আসলে দেখার মতো উপায় নাই। তো তখন ফ্ল্যাশ লাইট জ্বালায়, ফ্ল্যাশ লাইট মারে। তো ফ্ল্যাশ লাইট যখন মারছে ওর কাছে মনে হলো ওর থেকে বেশ কিছু দূর দিয়ে কিছু একটা দৌড়ে গেছে এবং বেশ ভারী, মাটিতে ধপ 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 করে শব্দ হয়েছে। তো ডাস্টিন কিন্তু ভয় পাইছে, ও মনে করছে কোনো বেয়ার কিনা, কারণ বেয়ারও তো অনেক হ্যাভি হয়। ও ভয়ের চোটে একটা গাছ ধরে, মানে এক হাতে তো হ্যান্ডিক্যাম ধরা ছিল, একটা মোটামুটি একটা গাছ, মোটা গাছ ধরে গাছের পিছে ঘুরে গেছে দ্রুত শব্দটা শুনে, যে মানে এখানে বেয়ার অনেক সময় দেখা যায় এসে অ্যাটাক করে বসে এরকম ঠাস করে। তো চিন্তা করছে যে এই দিক থেকে শব্দ আসছে, ওদিক থেকে আসলে ও যদি গাছের পাশে চলে যায় তাহলে প্রথম অ্যাটাকটা ওই গাছের উপর দিয়ে যাবে। আর বেয়ার খুব ভালো চোখে দেখে না, তো ওইভাবে করে ওই গাছটাকে ঘুরে গেছে, পিছলা গাছ, হাতের মধ্যে পানি লেগে গেল। তো তাকায় দেখতেছে যে না, ওইখানে কোনো কিচ্ছু নাই, শব্দটা পাইছে, বিয়ার টিয়ার কিচ্ছু নাই। ও গাছের ফাঁকে থেকে এরকম দাঁড়ায়, মানে এমন একটা প্রিপারেশন যে ওকে কেউ অ্যাটাক করতে আসলে ও জাস্ট ঘুরবে গাছের পাশ থেকে এরকম। তো ওইরকম করেও লাইট মারছে চারিপাশে। লাইট মেরে দেখলো কিচ্ছু নাই, হালকা হালকা বৃষ্টির পানি এদিক দিয়ে পড়তেছে, গাছের পাতায় আটকায় যাচ্ছে অনেক, তারপর পড়তেছে। তো অনেকক্ষণ দাঁড়ায় থাকলো চুপচাপ। এই রাতের এই শব্দ, বৃষ্টি পড়া, এই পাতার মধ্যে বৃষ্টি পড়তেছে পটপট পটপট পট, এছাড়া কোনো শব্দ নাই। আর মাঝে মাঝে মেঘ গুড়গুড় করতেছে। তো ডাস্টিন তারপর চিন্তা করলো যে না, আমাকে আবার হাঁটতে হবে, এনে গাছের পাশে বসে থেকে তো লাভ নাই। তো আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় বের হয়, এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা। এই জায়গার সামনে, মানে ও যেখানে বেরিয়েছে তার থেকে সামনে হালকা একটু ঢালু হয়ে গেছে, আর তার পাশে একটা পাহাড়, এবং পাহাড়ের ওইখানে নিচে একটা গুহা দেখা যেতেছে, খোলা মুখ এরকম গুহাটার। তো ডাস্টিন একটু ভয় পাইছে গুহা মুখটা দেখে। অন্ধকার, ওই ভিতরে তো একদম অন্ধকার। আকাশে তো, এখানে তো বাইরে আকাশের আলো আছে, সেটা হালকা ভাবে পড়ছে চারিদিকে, এটাতে যতটুকু দেখা যাচ্ছে বৃষ্টির ফোঁটাগুলা পড়তেছে। আর গুহা মুখটা হলো অন্ধকার, মানে একদম ডিপ ডার্ক। ওইখানে ও চিন্তা করলো ঢুকবে কিনা, তো ঢোকার সাহসটা হইল না ওর, মানে চিন্তা করলো যে না। তো ও করলো কি, আস্তে আস্তে হেঁটে আরো সামনে গেছে। ওর ইচ্ছা ছিল গুহামুখের খুব কাছে যে সে তার ক্যামেরাটা অন করবে, এরকম চিন্তা করছে। তো ও আস্তে 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 কেন ক্যামেরা অন করলো, কিন্তু একটা শব্দ হয় যখন সুইচ টিপে টিট করে একটা শব্দ হয়। তো চিন্তা করছে শব্দটা করবে না, লাস্ট মোমেন্টে যে একটা টিপ দিয়ে দেখবে আর কি ভিতরে কিছু দেখা যায় নাকি, বা নাইট ভিশনে কতটুকু আসে ভিতরে, এটা চিন্তা করতেছিল। তো হাঁটতে হাঁটতে গুহার থেকে মোটামুটি কাছে চলে আসছে ডাস্টিন। এসে সে ক্যামেরাটা তুলছে, মানে টিপ দিবে। এই সময় সে গুহার মধ্যে দেখলো যে একজোড়া লাল কিছু চোখের মতো জ্বলে উঠলো, মানে দুইটা চোখের দূরত্ব মোটামুটি বেশ খানিকটা আছে, মানে বোঝা যাচ্ছে যে এই চোখের মালিক, তার মাথা অনেক বড়, মানে চোখটা এরকম খুলছে এবং জ্বলন্ত চোখ, মানে জল 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 করতেছে। ওইটা দেখে ডাস্টিন আসলে সাহস রাখতে পারে না, ওই ক্যামেরা অন করতে ভুলে গেছে, ঘুরে দৌড় দিল ওখান থেকে।
ও দৌড়াইতেছে, ও ভয় পাচ্ছে যে ওর পিছনে পিছনে দৌড়ে আসতেছে কিনা কেউ। এই দৌড়াইতে 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 সে মানে মানে কোনো দিশা হারায় ফেলছে। মানে তার মানে মনে হচ্ছে যে তার ভিতর থেকে তার লাংস বের হয়ে আসবে, এত কষ্ট। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর দৌড়াইছে, কোনো দিক পাইতেছে না। তারপর কি মনে করে সে বাদিকে দৌড়াইলো, চিন্তা করলো আচ্ছা এইদিকে যাই, মানে একটা মানে র্যান্ডম দিক, বাদিকে দৌড়াইলো। দৌড়াইতে দৌড়াইতে ফ্ল্যাশ লাইট মারতেছে, আবার সামনে দেখতেছে গাছপালার মধ্যে দিয়ে। এরকম করতে করতে এক জায়গায় তার চোখ পড়লো দূরে, গাছপালার ফাঁক দিয়ে ওইদিকে যে দেখা যাচ্ছে দূরে কিছু একটা দাঁড়ায় আছে, মানে কোনো একটা কিছু। তো আরেকটু সামনে যেতে বুঝলো যে ওইটা ওর ভ্যান। তো দৌড়ায় তাড়াতাড়ি ফাঁকা জায়গাতে বের হয়ে আসছে ভ্যানের কাছে। এসে তো মানে ও থ্যাঙ্কস গড মনে মনে বলতেছে, মানে বলতেছে আই শুডন্ট হ্যাভ গান দেয়ার। এটা ভাবতেছে ভাবতে ভাবতে যে সে আস্তে করে তার ভ্যানের দরজা খুলছে। তো দরজা খুলতে ভিতরে কেবিন ল্যাম্প জ্বলে উঠছে। তো জ্বলার পর দেখতেছে যে বিড়াল বিছানায় মাথা নিচু করে শুয়েছিল চুপচাপ। তো ওকে দেখেই মাথা তুলে কেমন জানি ভয়ার্থ ভাবে ডাকলো। তো ও তাড়াতাড়ি যে বিড়াল ওই তার জ্যাকেট খুলে ফেলতে, খুলে বিড়ালটা খুলে নিল, নিয়ে ঢুকলো, ঢুকে দরজা লাগাই দিল। তো দেখতেছে বিড়ালটা ভয় পাইছে বেশ, সে বুঝতে পারছে বিড়ালটা ভয় পাইছে। কেন এত ভয় পাইছে বুঝলো না। মানে বিড়াল তো কিছু দেখার কথা না এখান থেকে, আনলেস ও যদি জানলা দিয়ে তাকায় থাকে। দেখলো যে হ্যাঁ পর্দা তো ও টানে নাই, পর্দা সরানোই ছিল, বেশ খানিকটা সরানো। তো কিছু দেখছে কিনা কে জানে, চিন্তা করতেছে। তো বিড়ালটারও জাস্ট পিঠে হাত বুলাই দিয়ে বলছে যে মানে রিল্যাক্স বলে যে মানে ঘুম বাড়ায় দেওয়ার চেষ্টা করছে, বিড়ালটারে শোয়াই দেওয়ার চেষ্টা করতেছে। তো অনেকক্ষণ বসে থাকলো, বৃষ্টি কিন্তু টুপ 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 খুব আস্তে আস্তে পড়তেছে। একবার চিন্তা করলো যে এখান থেকে সরে যাবে কিনা। তো চিন্তা করলো যে এখন যে অবস্থা, রাস্তায় নিশ্চয়ই আরো পানি টানি জমছে, এর মধ্যে যাওয়াটা রাত হয়ে গেছে, বেশ রাত, বেরোনটা ঠিক হবে না। এর থেকে এক কাজ করি, সকালে যাই, আমি সব পর্দা টর্দা টেনে শুয়ে পড়ি। এই চিন্তা করো, মেকশিওর করলো যে ও লক টক সব করা আছে কিনা, দরজা টরজা সব লক আছে নাকি। তো জ্যাকেট তো আগেই চেঞ্জ করে রাখছে। তো নিজের জাস্ট প্যান্টটা চেঞ্জ করে ও পর্দা টর্দা ভালো মতো টেনে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। তো ডাস্টিন বিছানায় শুয়ে অনেকক্ষণ তার ঘুম আসতেছে না, কারণ এই টিপটিপ বৃষ্টির শব্দ আসতেছে, আর ওই যে মাথায় টেনশন যে ও কি দেখলো এটা কিন্তু অনেকক্ষণ ঘুম আসতেছে না। তো এক সময় ওর এসে গেছে, তন্দ্রার মতো এসে গেছে, মানে ঘুম, মানে চোখ লেগে আসছে, ঘুমায় যাবে। এই সময় হঠাৎ করে মনে হলো যে ওর বিড়াল গড়গড় করে ডাকতেছে, আর কেমন জানি বিড়াল যেরকম মারামারি করলে যেরকম শব্দ করে, ম্যাও এরকম করে, এরকম করতেছে, বেশ মানে গড়গড় করে শব্দ করতেছে, আর বেশ গলার ভেতর থেকে শব্দ করতেছে। তো জাস্ট তাকায় দেখতেছে, তখন কিন্তু ভেতরের ওর যে কেবিন ল্যাম্প বন্ধ করা, এই পর্দার ফাঁক দিয়ে হালকা আলো আসতেছে, ওই রাতের আলো। এর মধ্যে দেখতেছে ওই জানালার দিকে তাকায় বিড়ালটা ম্যাও করতেছে। তো পেছনের যে ওর ছিল, মানে হ্যাচটা ছিল, ওই হ্যাচের যে মানে ইটা পেছনের যে উইন্ডশিল্ডের মতো, হ্যাচের রেয়ার উইন্ডশিল্ড যেটা, ওইটা কিন্তু ও জাস্ট একটা হালকা পাতলা একটা দিয়ে দিছিল ফিল্টারের মতো, ওখানে পর্দা দেয় নাই। কারণ ওই দিনের বেলা তখন হালকা একটু আলো আসা দরকার। তো রাতের যে আলোটা, ওইটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, বাইরের অংশ ওই ফিল্টার ভেদ করেও খানিকটা দেখা যাচ্ছে। তো দেখতেছে বিড়ালটা ওই আলোতে, ওই হালকা আলো রুমের মধ্যে, ওই তার ওই ইসের মধ্যে, ভ্যানের মধ্যে, ওই হালকা আলোতে চোখে যতটুকু শুয়ে আসছে, এর মধ্যে ডাস্টিন দেখতেছে যে ওর যে ওই পিছনের যে রেয়ার উইন্ডশিল্ড যেটা আছে, ওইটার মধ্যে কিছু একটা হয়তো সামনে আসলো, মাথা, একটা মাথার মতো, এবং মাথাটা বেশ বড় বোঝা গেল। মানে রাতের ওই যে রাতের আলো যতটুকু পড়ছে, ওইটা তো ওই জায়গাটা কভার করছে। তো ওই জায়গায় যখন মাথাটা আসছে, একটা ছায়া তৈরি হয়েছে। তো ও দেখতেছে যে ওই মাথাটা সামনে আসছে, উইন্ডশিল্ডের একদম সামনে, বেশ বড় একটা মাথা, একটা এরকম কালো রঙের আসছে এরকম। আর ওর বিড়াল ওইটার দিকে তাকায়, মানে একদম গলার ভেতর থেকে শব্দ করতেছে, এবং সে ভয় পাইছে। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়ে দেখে বিড়ালটা কাঁপতেছে লিটারালি ভিতরে, এবং তার লেজ এরকম ফুলে গেছে, সে বুঝতে পারছে। তো এইরকম অ্যাটাকিং সাধারণত বিড়াল হয় না, প্রচন্ড ভয় পেয়ে অ্যাটাকিং হয়েছে বিড়ালটা। তো ডাস্টিন বিড়ালের গায়ে হাত দিয়েছে, বলাইতেছে, কিন্তু বিড়াল মানতেছে না, সে এরকম করতেছে। এবং জাস্টিনের প্রচন্ড ভয় লাগলো, কারণ সে ফিল করলো যে একটা এরকম মাথার মতো কিছু একটা এসে তার গাড়ির রেয়ার উইন্ডশিল্ডের মধ্যে মনে হচ্ছে একদম নাক চেপে ধরে এরকম ভাবে করতেছে। এই সময় সে দেখলো যে একজোড়া চোখ মনে ওইখানে জল জল করতেছে, ওই ফিল্টারের ওই পাশে। ফিল্টারটা না থাকলে স্পষ্ট সে দেখতে পারতো। এখানে তার যা মনে হয়েছে, বড় একটা মাথা এবং জ্বলন্ত দুইটা চোখ, এরকম মানে জল জল করতে দুইটা চোখ, তার দিকে তাকায় আছে রেয়ার উইন্ডশিল্ডের এই ফিল্টারের ওই পারে। ওর কিন্তু একটা পাতলা প্লাস্টিকের নেট টাইপের ফিল্টার লাগানো, ওইটার মধ্যে না থাকলে কিন্তু পুরো স্পষ্ট সে হয়তো অনেক কিছুই দেখতে পারতো আরো। তো ডাস্টিন
অন্ধকারে নিজেও কাঁপতেছে, ওর বিড়ালও এরকম গড়গড় করতেছে। সেই তো বিড়ালকে সে রিল্যাক্স করার চেষ্টা করতে, বিড়াল যাতে ওইটাকে আবার না ডাকে, কিন্তু বেশ বড় সাইজের। এই সময় সে একটা ভারী শব্দ শুনলো, মনে হলো নাক দিয়ে নিঃশ্বাস ফেলার মতো, আর মনে হলো তার ভ্যানটাকে কেউ একটু ধাক্কা দিল সামনের দিকে, নড়ে উঠছে ভ্যান। মানে ডাস্টিন এত ভয় পেয়েছে, ও লাফ দিয়ে তাড়াতাড়ি তার ওই বিছানার থেকে নেমে এসে একদম মানে প্রায় ক্রল করে, মানে একটা পা সামনে দিয়ে কোনো মতো তার সামনে চলে আসছে। এসে যে ড্রাইভিং সিটে বসে তার সামনের যে উইন্ডশিল্ডের যে একটা কভার দিয়ে রাখছিল ওটা টান দিয়ে সরায় ফেললো, মানে দ্রুত গাড়িটা স্টার্ট দিল, দিয়ে ধুম করে সে ওটা ড্রাইভে ফেলে টান, মানে অ্যাক্সেলারেটর চেপে ধরছে। ওর এত খেয়ালও নাই যে ও কোন দিকে যাচ্ছে। হেডলাইটটা জ্বালাই দিয়েছে, হঠাৎ করে চোখে পড়লো সামনের রাস্তাটা মানে ভিজা, পানি অনেকটাই জমে গেছে এদিক দিয়ে। তো মোটামুটি আন্দাজেই সে ঘুরায় সামনে বের হয়ে আসছে। প্রচন্ড ভয় পেয়েছে সে, এবং যখন সে ওই দিক দিয়ে বের হয়ে যায় ঘুরে, তখন পিছনে মনে হলো যে বিশাল জোরে একটা প্রাণীর ডাক। তো জাস্টিন বলছে যে এই ডাকটা জাস্ট লাইক ওই যে আমি সহ ছোটবেলায় শুনছিলাম, মানে আমি যখন আরো ছোট ছিলাম, আমরা যখন গেছিলাম, যেই ডাকটা শুনছিল সেই ডাকটায় আরো লাউড, আরো কাছের থেকে শব্দটা পাইছে। তো ডাস্টিন তাড়াতাড়ি ওখান দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসতেছে, এবং তার কাছে মনে হলো ওইটা জিনিসটা ডাকতে ডাকতে তার কাছাকাছি চলে আসতেছে, মানে সাউন্ডটা আরো লাউড হইতেছে, মনে কাছাকাছি চলে আসতেছে। তো ও পিছনের দিকে তাকায়, ওই যে তার ইসে কিছু দেখতে পাচ্ছে না আলো আধারির মধ্যে। তো একটা জায়গায় এসে আলোটা বেশ ছড়ায় পড়ছিল রাস্তার দুই পাশে, মানে তার যে হেডলাইটের আলো এটা এইভাবে ছড়ায় গেছে গাছে যে পিছনের অংশটা একটু আলোকিত হয়েছে, আর এর মধ্যে সে ব্রেক করছিল। এই টেইল লাইটের আলোতে আর এই লাইটের ছড়ানো আলোতে কিছু একটা মনে হয়েছে বেশ বড় সাইজের, মানে 8-9 ফিট হবে। তার যে ভ্যান ছিল, ভ্যানের উচ্চতা হবে এরকম, দুইটা হাত উঁচা করে এরকম করে সাউন্ড করতেছে, মনে হলো একটা অবয়বের মতো। তো ডাস্টিন আসলে মানে ও থামার তো প্রশ্নই আসে না, ও কাদার মধ্যে দিয়ে চালায় যেভাবে পারে, উঠে এসে মেন রাস্তায় উঠছে। ওইখান থেকে মানে মেন রাস্তা মানে ওই যে ওই ক্যাম্পের ওই ফরেস্টের রাস্তায়, সেখানে উঠছে। ওইখান থেকে উঠে এসে চালায়, ওই রাত্রেবেলায় বের হয়ে গেছে একদম মেইন রোডে যে সে মানে খুব ফাস্ট চালায় সে একেবারে, মানে আমাদের বাবার যে বাড়ি, আমার আব্বা আলাদা থাকতো, তো ওই বাড়িতে চলে গেছে। ডাস্টিন আব্বার সাথে থাকতো না, ও আলাদা থাকতো, তারপরও সে আব্বার বাসায় চলে গেছে। তো যাওয়ার পর পার্কিং লটে গাড়ি পার্ক করে সে সমানে হং করতেছিল। তো হং করাতে আমার আব্বা আবার খুব একটু রাগী মানুষ, রাগ করে বেরিয়েছে, মানে হুস দেয়ার বলে কি ব্যাপার বলে ডাস্টিনের গাড়ি দেখে সে চিন্তা করলো যে কি ব্যাপার, ও এরকম হং করতেছে কেন। তো আব্বা বেরোয় আসছিল বাসা থেকে, বেরোয় আসার পরে ডাস্টিন তখন গেট খুলে ফেলেছে। তো আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন সে আব্বাকে বললো যে এরকম ঘটনা সম্পর্কে। তো আব্বা ওর সাথে রাগারাগি করলো যে তোমারে কে বলছে রাত বিরাইতে ক্যাম্পিং করতে, তুমি তো একটা মানে সিক মানুষ হয়ে যেতেছো, দিনের রাত্রে দিন নাই রাত নাই তুমি ভ্যান নিয়ে ঘুরো আর এদিক ওদিক যাও, মানে হোয়াট ইজ দ্য ক্যাচ। মানে আমার আব্বার কিছু ব্যবসা বাণিজ্য ছিল, ওগুলো দেখতে বলছিল ডাস্টিনরে, তো ওগুলোর দিকে ওর মন ছিল না একদম। তো আব্বা রাগারাগি করলো। তো যাই হোক ডাস্টিন পরে চলে আসে। তো এই ঘটনা তো আব্বা শুনছে, এবং আমার ফ্যামিলির আরো আমার কাজিনরাও শুনছে, আমি তো শুনছি। তো আমার ভাই কিন্তু এই জিনিসটা দেখছিল, এবং দ্যাট ইজ দ্য ক্লোজেস্ট মানে আমার ভাইয়ের এক্সপিরিয়েন্স যে এরকম অতিলৌকিক কিছু দেখার, এবং দ্যাট ইজ স্কেরি। তো এই ঘটনা ইরফান শুনতে শুনতে তাদের তখন অলরেডি আলো বের হয়ে গেছে, মানে ভোর হয়ে গেছে। তো তখন ওই ড্যান বলল যে আমার আরো ট্রিপ মারতে হবে, আরো অনেক ডেলিভারি আর সাইট আছে, যেতে হবে। তো যাই হোক তোমার এই ঘটনাটা বললাম, এরকম ঘটনা যদি তুমি লাইক করো, আরো এরকম ঘটনা পেলে তোমাকে আমি বলবো বলে ইরফানের কাছ থেকে ড্যান বিদায় নেয়। আর ইরফান বেশ ফ্যান্টাসাইজ হয়ে যায় চিন্তা করে যে কেমন লাগবে। তো ইরফান অনেকদিন চেষ্টা করছে, তার পরিচিত কিছু বন্ধু বান্ধবকে বলছে যে চলো আমরা যে উডসে যাই, মানে ওই নর্দার্ন সাইডে না যেতে পারলো মোটামুটি এখানে যেসব ক্যাম্পিং গ্রাউন্ড আছে ওখানে যাই। তো রাজি করাইতে পারে না, ওখানকার পরিচিত যারা আছে তারা কেউই নাকি যেতে চায় না ওইখানে, দে আর স্কেপটিক, মানে এইসব ব্যাপারে তারা রাজি না। তারা বলে যে আমরা দিনে কোথাও যাই, পিকনিক করে চলে আসি, মানে রাতে থাকবে না তারা। এই জন্য ইরফানে যাওয়া হয় নাই। ইরফান উইশ করে যে সে যদি কখনো সুযোগ পায় সে কারোর সাথে চলে যাবে, হয়তো ড্যান বা এরকম কারোর সাথেই কোনো একটা চান্স খুঁজে যাবে যে ঘুরে আসবে এরকম জায়গায়, একটা রাতে ওভারনাইট স্টে করলে কেমন লাগে সে এক্সপিরিয়েন্সটা সে নেবে। আর যদি কোনো কিছু সেখানে সে পায় সেটা সে জানাবে। তো এই ছিল ইরফানের কালেক্ট করা একটা ঘটনা যেটা আমি শেয়ার করলাম।
হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমিরহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা একটা কালো জাদু কেন্দ্রিক ঘটনা। আশা করি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। এই ঘটনাটা কলকাতার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনা যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম ঠিকানা তিনি বলতে নিষেধ করেছেন। তো তিনি যেভাবে ঘটনাটা আমাকে বলেছেন, আমি চেষ্টা করব সেভাবে ঘটনাটা বলার। তো কলকাতার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা বারাসাতে একটি গ্রাম আছে। সঙ্গত কারণে সেই গ্রামের নামটা বলা যাচ্ছে না, তবে সেখানকার একটা গ্রামে বসবাস করতেন পরিনন্দ মজুমদার নামে একজন। তিনি তার পরিবারে ছিলেন তার স্ত্রী এবং তার একমাত্র তেষা, তাদের ছোট্ট সংসার। তো তেষার বয়স ছিল ২১ বছর। হাসিখুশি, মেধাবী এবং গান গাইতে খুব পছন্দ করতো মেয়েটা। কিন্তু একসময় গ্রামের এক যুবক তৃষাকে বিয়ের প্রস্তাব দেয়। সেই যুবকটা তৃষাকে খুবই পছন্দ করতে, এই কারণে তাকে বিয়ের প্রস্তাব দেয়। তৃষা এবং তার পরিবার ভদ্রভাবে সেই প্রস্তাবটা ফিরিয়ে দেয়। এরপর ছেলেটি আর কখনো তাদের বাড়িতে প্রস্তাব দেয়নি। তো সবকিছু স্বাভাবিক চলছিল। নর্মালি হলো কেউ প্রস্তাব দিলে তো আমাদের পছন্দ অনুযায়ী তো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিন্তু তৃষার পরিবার আর কি সেই ছেলেটাকে পছন্দ করেনি, যার কারণে সেই বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিল। তো এরপর ওই বিয়ের প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার প্রায় ৪ মাস পর হঠাৎ করে তৃষার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করে। রাতের ঘুমের মধ্যে সে হঠাৎ উঠে বসে থাকতো। মনে হতো কারো মনের কথা সে মনে হচ্ছে যে কি কারো কথা যেন সে মনোযোগ দিয়ে শুনতেছে। এবং অনেকক্ষণ সে চুপচাপ বিছানার মধ্যে উঠে বসে থেকে আবার চুপচাপ শুয়ে পড়তো এবং দিনের বেলা একদম স্বাভাবিক। এই বিষয়টা বলার কারণ হচ্ছে যে তৃষা রাতের বেলা দেখা যায় যে সবসময় প্রায় প্রতিদিনই ওই রাতের মধ্যে হলো বিছানায় উঠে বসে থাকতো। হঠাৎ ঘুমের মধ্যে উঠে বসে থাকতো এবং পরে আবার চুপচাপ শুয়ে পড়তো। তো এই বিষয়টা আসলে লক্ষ্য করে তৃষার বাসাতে যখন কিছু আত্মীয় আসে, বিশেষ করে তৃষার খালা এবং খালু আসে, বেড়াতে আসে, তো সেই সময় দেখা যায় যে জায়গার সংকটের কারণে ওই তৃষা এবং তৃষার মা এবং তৃষার খালা একই রুমে হলো থাকতে হয়, আসলে জায়গার সংকটের কারণে। তো সেই সময়ে তৃষার মা অনুভব করেন যে তৃষা মানে রাতের বেলায় এই ধরনের আচরণ করে। তো প্রথমে ২-১ দিন তৃষার মা জিনিসটাকে স্বাভাবিক মনে করেছিলেন, কিন্তু যে কয়দিনই প্রায় ১ সপ্তাহ ওনাদের আত্মীয় ছিল এবং তিনি দেখেছে যে ১ সপ্তাহে তিনি হলো সেই সময় তৃষা এভাবে হঠাৎ করে ঘুমের মধ্যে থেকে উঠে বসে থাকে এবং যখন বসে থাকে, যখন তাকে জিজ্ঞেস করা যায়, "কি রে তৃষা, তুই এভাবে উঠে বসে আছিস কেন?" কিন্তু সে কোনো উত্তর দেয় না। তাকে অনেক কিছু বলার পরেও যখন উত্তর দেয় না, যখন তার গা দিয়ে ঝাঁকি দেওয়া হয়, তখনও যেন সে টের পায় না। বলতে সে যেন কোনো একটা জগতের মধ্যে, একটা অজানা একটা জগতের মধ্যে আছে। আবার এরকম অনেকক্ষণ থাকার পর সে নিজে থেকেই আবার স্বাভাবিক হয়ে আবার শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। এবং সকাল হলে যখন তাকে জিজ্ঞেস করা হয়, তৃষাকে যখন তার মা জিজ্ঞেস করে, "কিরে তোর কি হয়েছে? তুই রাতের বেলায় হঠাৎ করে ঘুমের মধ্যে উঠে বসে থাকিস, তোর ডাকলেও শুনিস না।" কিন্তু তৃষা কোনো কিছুই বলতে পারে না। সে তার মার কথা শুনে অবাক হয় যে কি বলে এসব, আমি আবার কখন ঘুমের মধ্যে উঠে বসেছিলাম। তো তাদের আত্মীয় যাওয়ার পরে তো এরপরে তৃষা আবার একা রুমে থাকা শুরু করে এবং তার মা এবং বাবা তাদের রুমে থাকা শুরু করে। তো এই ১ মাসে তারা লক্ষ্য করে যে ১ মাস পরে তারা লক্ষ্য করে যে তৃষার আচরণে অনেক ধরনের পরিবর্তন এসেছে। সে কারোর সাথে ঠিকভাবে কথা বলে না, হঠাৎ করে রেগে যায়। তো তারা পরিবারের লোকজন আসে অবাক হয়ে যায় যে তাদের শান্ত ভদ্র মেয়েটা, এত মিষ্টি একটা মেয়েটা হঠাৎ করে এরকম বদলে গেল কেন? তারা কোনোভাবেই এর কুল পাচ্ছিল না। তো ধীরে ধীরে তারা লক্ষ্য করে যে তৃষা খুবই শুকিয়ে যাচ্ছে এবং পরে যখন অনেক শুকিয়ে যাওয়ার পরে তৃষা একসময় অসুস্থ হয়েও পড়ে এবং এরপর তৃষাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার সমস্ত চেক আপ করার পর
তিনি জানান যে তৃষা একদম সুস্থ আছেন, তার কোনো সমস্যা নেই। কিন্তু তৃষার পরিবার বুঝতে পারতেছেন না যে তাদের মেয়ে কেন শুকিয়ে যাচ্ছে কেন, এবং তৃষাকে যখন জিজ্ঞেস করা হয় সে কোনো কিছুই বলে না, সেজন্য ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আগের মতো যেরকম ভদ্র মেয়েটা এখন আর ভদ্র নেই, তার সাথে বেশি কথা বলতে গেলে সে চিৎকার চেঁচামেচি করে। তো এই জিনিসগুলো তাদের পরিবারে খুবই অশান্তি সৃষ্টি হয়ে যায় একটা, যেমন তাদের পরিবারের একটা মাত্র মেয়ে, সে এরকম হঠাৎ করে তার আচরণের পরিবর্তন হওয়ার কারণে দেশের বাবা মা খুব কষ্ট পেতে থাকে। এখন কি করবে, এবার এই মুহূর্তে তাদের মেয়েকে আসলে বিয়ে দিতেও পারতেছে না। দেশের শরীরের অবস্থা এবং তার ব্যবহারের যে অবস্থা, তো কোনোভাবেই তাকে বিয়ে দেওয়া যাচ্ছে না, এবং কাউকে আসলে বাসাতে নিয়ে আসা বিয়ের প্রস্তাব আসলে তো পাওয়ার পর তো যে দেখানোর যে বিষয়টা, এই জন্য আসলে কাউকে দেখাতেও পারতেছে না, কারণ অলরেডি তেষা শুকিয়ে যাওয়ার কারণে তার চেহারাও অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। অনেক মিষ্টি চেহারা ছিল, এখন অনেকটা বাজে অবস্থা। তো তারা হলো আবার পুনরায় নতুন একটা ডাক্তারকে দেখায়, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না। ডাক্তার সমস্ত চেক আপ করার পর জানায় যে তার একদম সে ঠিকঠাক আছে। আসলে সে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করার কারণেই সে এরকম অসুস্থ হয়ে গেছে। তো পরবর্তীতে তৃষার বাবা মা কোনোভাবে বুঝতে পারে না যে কি করা উচিত। তো তাদের হলো বাড়ির পাশাপাশি একজন প্রতিবেশীর কাছে পরামর্শে এক কথা, তিনি পরামর্শ দেন যে আপনাদের মেয়ে আসলে হয়তোবা কোনো রোগ ঘটিত সমস্যা নয়, আমার মনে হয় যে কোনো ঐশ্বরিক কোনো বিষয় নিয়ে হয়তোবা আপনাদের মেয়ের কোনো আক্রান্ত হয়েছে। আপনাদের উচিত যারা আসলে ভৌতিক বিষয়ে কাজ করে, তাদের তান্ত্রিক বা ওঝা টাইপের যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দেখানো। তো তৃষার বাবা অরিনন্দ মজুমদার, উনি একজন তাদের ধর্মমতে একজন তান্ত্রিককে নিয়ে আসেন, এবং সে তান্ত্রিক পুরো বাসা করেন, আপনার পুরো বাসায় ঘুরে ফিরে দেখার পর তিনি বলেন যে আসলে আপনাদের মেয়েকে কেউ কালো জাদু করেছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না কালো জাদুটা কিভাবে করেছে। আসলে সেই কবিরাজটা বলেছিল যে আসলে কালো জাদু করেছে, কিন্তু তিনি আসলে সমস্যাটা ধরতে পারতেছেন না যে এটা কিভাবে সমাধান করবেন। তো তিনি বলেন যে আরো ভালো কাউকে নিয়ে আসার জন্য, তার দ্বারা এটা হচ্ছে না। তো ওনারা পরবর্তীতে ওনাদের ধর্মমতে একজন স্বনামধন্য একজন তান্ত্রিক নিয়ে আসেন, হিন্দু তান্ত্রিকই। তো উনি বাসা আসার পর তিনি টুকটাক রোকাইয়া শুরু করেন ওদের ধর্মমতে, কিন্তু দেখা যায় যে উনি সফল হন। এরপর প্রায় 1 সপ্তাহ তৃষা সুস্থ ছিল, কিন্তু 1 সপ্তাহ পর আবার আগের মতো আচরণ শুরু করে, আগের মতো খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মানে একদম আগের মতো। তো পুনরায় সেই তান্ত্রিককে নিয়ে আসা হয় এবং তিনি আবার রুকাইয়া করেন, ঝাড়ফুঁক করেন, কিন্তু ওই করার পর আবার 1 সপ্তাহ ঠিক থাকার পর আবার ওই আগের মতো অসুস্থ হয়ে যায় তৃষা। তো এইভাবে প্রায় 7 বারের মতো নাকি সেই তান্ত্রিককে ডেকে নিয়ে আসা হয়েছে, এবং ওই সেম কাহিনী, তিনি রুকাইয়া করে যান এবং 7 দিন পর আবার ওই আগের মতো তৃষা অসুস্থ হতে শুরু করে। তো এই বিষয়টা অরিনন্দ মজুমদার তিনি খুবই চিন্তিত হয়ে থাকতেন, মানে তার এই মেয়ের বিষয়টা নিয়ে। তো একদিন তার বন্ধুর সাথে তিনি গল্পগুজব করতেছেন, তো কথায় কথায় আর কি যখন তার বন্ধু জিজ্ঞেস করে যে কিরে তোর মেয়েটার কি বিয়ে হয়ে গেছে, তখনই আর কি অরিনন্দ মজুমদার এই ঘটনাটা, তার মেয়ের জীবনের ঘটনাটা শেয়ার করেন তার বন্ধুকে, এবং তার বন্ধু বলেন যে আমার আসলে একজন পরিচিত একজন আলেম আছে, উনি খুবই ভালো, কিন্তু তুমি তো হিন্দু, এখন একজন আলেমকে কি তোমাদের বাসায় আসলে রুকাইয়া করতে দিবা বা এই ধরনের করতে দিবা? তো আসলে অরিনন্দ মজুমদার উনি আসলে হিন্দু বা মুসলিম এগুলো আসলে কোনো কিছুই তার ধ্যান ধারণা বলতে মাথায় নেই। তার কথা হচ্ছে যে তার মেয়েটাও সুস্থ হওয়া চাই, এটাই তার প্রধান লক্ষ্য। এবং তার বন্ধুকে বলে যে সমস্যা নাই, তার নাম্বার দেয়, আমি আসলে যোগাযোগ করব। তো পরবর্তীতে অরিনন্দ মজুমদারের বন্ধু তাকে নাম্বার দেন, তো উনি পরবর্তীতে যোগাযোগ করেন এবং সেই আলেম তাদের বাসায় আসেন, এবং বাসায় আসার পর
পুরো বাড়ি তিনি ঘুরে দেখেন এবং বুঝতে পারেন যে আসলে তৃষাকে কালো জাদু করা হয়েছে। যখন জিজ্ঞেস করা হয় যে কে কালো জাদু করেছে, তখন সেই হুজুর বলেন যে আপনাদের মনে আছে কিনা আজ থেকে 5 মাস আগে একটা ছেলে আপনাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল এবং আপনারা সেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। আসলে সেই ছেলেটাই আপনার মেয়েকে কালো জাদু করেছে। তো সেই ছেলেটা শ্মশানের ছাই দিয়ে এবং আপনার মেয়ের মাথার ব্যবহৃত চুল এবং তার ব্যবহৃত কাপড় দিয়ে সে আসলে এই খারাপ কাজটা করেছে। আর এই কাজটা করেছে আপনারা এর আগে যে একজন তান্ত্রিককে নিয়ে এসেছিলেন, যিনি হলো এই 7 দিন পর যে আবার অসুস্থ হয়ে গেছিল আপনার মেয়ে, ওই তান্ত্রিকটাই নাকি এই কাজটা করে দিয়েছিল সেই ছেলেটাকে। তো এই কারণে সেই যেহেতু ছেলেটার কাছ থেকে টাকা খেয়েছে এবং আপনারা তাকে ডেকেছেন এবং আপনাদের কাজ তো না করলেও সে পারে না, যার কারণে সে আসলে আপনাদের কাজ করলেও সেটা আসলে 7 দিনের বেশি টেকসই হয়নি। সেই তান্ত্রিকটা চাইলেই কিন্তু আপনাদের মেয়েকে সুস্থ করতে পারতো, কিন্তু ওই ছেলেটার কারণেই সে আপনাদের মেয়েকে সুস্থ করেনি। সেটা যতটুকু করেছে সেটা 7 দিন পর আর কি পুনরায় আর কি এই কার্যক্রমটা শুরু হয়েছিল। তো যাই হোক, আপনারা চিন্তা করবেন না, আমি আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করব। তো পরবর্তীতে ওই হুজুর উনি ওনার মতো করে রুকাইয়া করেন এবং তিনি বাড়িটা বন্ধ করে দিয়ে যান এবং পানি পড়া দিয়ে যান এবং সেই সাথে একটা তাবিজও দিয়ে যান তৃষাকে। এবং পরবর্তীতে রাসূল হয় আশ্চর্যজনকভাবে পরের দিন থেকেই তৃষা একদম সুস্থ স্বাভাবিক। তো এরপর থেকে তৃষা একদম স্বাভাবিক হয়ে যায়। তার আসলে ওই কালো জাদুর প্রভাবটা সেই হুজুর কাটাতে সক্ষম হয়েছিলেন এবং পরবর্তীতে তৃষা একদম সুস্থ হয় এবং পরবর্তীতে সুস্থ হতে প্রায় 2 মাস নাকি সময় লেগেছিল এবং 2 মাস পরে একদম আগের মতো স্বাভাবিক এবং আগের মতো সাধারণ লাইফে সে ফিরে আসে এবং তার আচরণ সবকিছু ঠিকঠাক হয়ে যায়। এবং এর পরবর্তীতে তার একটা সম্বন্ধ আসে এবং তাদের হিন্দু ধর্ম রীতিমতো একজন ছেলের সাথে তাকে বিয়ে দেওয়া হয়। ছেলেটাও অনেক ভালো ছিল। তো যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি যেহেতু তার নাম ঠিকানা শেয়ার করতে মানা করেছেন, তো তিনি জানিয়েছেন যে ওই তৃষা এখনো ভালো আছে এবং তাদের 2টা ছেলে বাচ্চা নাকি হয়েছে এবং সেই তৃষা মেয়েটা এখন সুখের সংসার করতেছে। তো এটাই ছিল তৃষার জীবনের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা, যেটা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাতের কাছাকাছি একটা গ্রামের একটা ঘটনা। তো যারা সেখান থেকে ঘটনা যদি কেউ শুনে থাকেন তাহলে হয়তোবা ওই গ্রামের ঘটনা সম্পর্কে কেউ জানতে পারেন। অবশ্যই আপনারা যদি জানতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো রাসেল ভাই, এটাই ছিল আজকের ঘটনা যেটা আমি শেয়ার করলাম। আমার নাম রিপন, আমি লালমোহর থেকে বলতেছি। আমি চেষ্টা করেছি যিনি আমার ঘটনাটা পাঠিয়েছেন তার মতো করে সুন্দর করে বলার। যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।